সবাইকে স্বাগতম। ইলেকশন কাউন্টডাউনে আমাদের টকে টং এর পক্ষ থেকে আমি আছি ফুয়াদ আর ইমতি। আর আমাদের কোলাবোরেটর আছে হোয়াট দ্য স্টোরির আসিফ এন্তাজ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম ভাই। ভাইয়া গত ২ টা এপিসোডে আসলে অনেক ফাজলামি করেছি। ইলেকশনের আগে আম আমাদের যারা দর্শক তাদেরকে আসলে অযথাই অনেক কষ্ট দিচ্ছি। কিন্তু আজকে আসলে একটু সিরিয়াস না হয়ে পারছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে আমার আজকের এই পডকাস্টটি জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পডকাস্ট। কিন্তু আমার ঝুঁকিটা নিতেই হচ্ছে। কারণ বাংলাদেশের রাজনীতির অনেক হিসাবই ভাই মিলতেছে না। তো আমার যে ঝুঁকিটা সেটা নিয়ে আলোচনা করব আজকে। কিন্তু তার আগে আসলে অনেক বেশি ঝুঁকিতে আছে আমাদের ইমতিয়াজ। জি, বন্ধুত্বের ঝুঁকি সেই বিষয়ে আগে শুরু করি। জি, আসলে গতকালকে তো আমি ছিলাম না এপিসোড 2 তে আমাদের ছিলাম না। ওটাতে তপু ভাই আর আপনি ছিলেন। সাথে তো রবি ভাই ছিলেনই। তো আপনারা আসলে যে কাজটা করছেন, এটা আসলে দেখা গেল যে পুরা সিস্টেমটা ওলটপালট করে দিছে। তো বলল যে টকের টং, হোয়াট দ্য স্টোরি। আমরা নাকি পলিটিক্যাল এলিট। আমরা যেভাবে কথা বলি মানুষকে পচায়, এটা হচ্ছে গণমানুষকে মানে ছোট করা হয়। বিশেষ করে ডাক্তার শফিকের আলিঙ্গন নিয়ে আপনারা যখন কথা বলছেন। আ আমি বললাম যে, আমি "আসলে আমি তো অনেকক্ষণ ছিলাম না।" চেষ্টা করছি মুখ হ্যাঁ, আমি তো সংযত বললাম, রাখতে। "আমি তো ছিলাম না। আসলে কি করব?" তো এখন আমি উনাদেরকে বলব সরি-টরি বলতে আরকি। তো যাই হোক বলল পলিটিক্যাল এলিট নাকি আমরা। তো জামাতকে নিয়ে অনেক আজে-বাজে কথা বলে ফেলছি। ভাই এই তো পলিটিক্যাল এখন এলিট বুঝাইতেই কি তুমি আজকে রেশমি পাঞ্জাবি পরে আসছো? মানে আমি আজকে পাঞ্জাবি পরে আসলাম। আমি জনতার সাথে একাত্মতা প্রকাশ করতেছি আরকি। নির্বাচনের মৌসুম সবাই পাঞ্জাবি টুপি পরে পায়। আ প্রচারণায় যায়। আমি তো আসলে টুপিটা খুঁজে পাই নাই। বাট পাঞ্জাবি পাইছি আরকি। তসবি নাই বললাম বাসায়? এ এক একটা শাল পরা উচিত ছিল। শালও ও পরে আমি দেখলাম যে। হ্যাঁ, শাল হ্যাঁ ভাই শাল সাদা আসলে রঙের একটা ঘিয়ে কালারের একটা শাল পরে আরকি প্রাচীন ভাই আমলে। আমি এটা বুঝতেছি না। ও কি নিজেকে এলিট মানে উম না, হিসেবে না দেখাইতে চাচ্ছে নাকি সে আসলে নন না এলিট হিসেবে দেখাইতে চাচ্ছে? সাধারণ জনতার কাতারে দেখাতে যাচ্ছি আমি আশ্চর্য। তাইলে তোমার এই আপনারা পাঞ্জাবিটা হয় নাই। আপনারা গতকালকে ভাই এই যে তারেক জিয়া, শফিকুর রহমান সাহেব, পাটোয়ারি সবাইকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে মানে পুরা ভজঘট পাকায় দিছেন আরকি। বুঝছেন? এইজন্য আমাকে আজকে ফেরত আসতে হইল। ভেরি গুড। আপনাদেরকে লাইনে রাখার জন্য। এখন তুমি কি সোজাসাপটা কথা বলে এদেরকেও আমাদের উল্টাপাল্টা কথাটাই করবা? ঠিক আমি তো করবা? বলে দিলাম যে আমি তো এইজন্য আমি আমার বেশভূষা দিয়ে দেখাই দিলাম যে আমি জনতার কাতারে আছি। সাবাস, সাবাস, বুঝছেন? সাবাস, সাবাস। আপনাদেরকে দেখলে বুঝা যাচ্ছে আপনারা এলিটিজম করেন। আমি নাই তাদের ভাই সাথে। আপনার কি মনে হয় ওর পাঞ্জাবিটা কি ঠিক আছে? না ওর পাঞ্জাবি ঠিক নাই। পাঞ্জাবিটা কিন্তু ঠিক হয় নাই ভাই। ওর পাঞ্জাবিটা শাহবাগী পাঞ্জাবি হয়ে গেছে আরকি। ওটা একদম, আরো বেশি একদম। এলিট। ঠিক আছে? আমার মানে ভাই কাছে আমার কাছে ওর পাঞ্জাবিটা মনে হচ্ছে মানে ওকে দেখে আমার মনে হচ্ছে আরিফ জেমতিক ভাই বসে আছে। ভাই আচ্ছা বাদ দেন, বাদ দেন। এইসব মানে হইছে। ঠিক আছে বাদ দেন। আপনারা আলোচনায় যান। পাঞ্জাবি নিয়ে আর কোন কথা শুনতে চাই না ভাই। এটা খুবই দেশ থেকে পাঠাইছে ভাই। হুম, পাঞ্জাবি ভাই খুব কষ্ট করে আসে প্রতি ঈদে। হুম, হুম, হুম। আপনারা পাঞ্জাবিটার ইজ্জত মেরে দিচ্ছেন। যাই হোক। তো ভাই আ এবার তাইলে আমার যে ঝুঁকিটা, মানে এই যে পডকাস্ট যে করে আমার ঝুঁকি জীবনে এবং হুম। বাংলাদেশের রাজনীতির যে হিসাব মিলতেছে না, সেটা নিয়ে একটু কথা বলি। প্লিজ। ভাই এইটা হচ্ছে যে এরা আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে হিসাবটা আমি এটা কোনোভাবেই মিলাইতে পারতেছি না। সেটা হলো বাংলাদেশ টেলিভিশন। ভাই কিরকম? গত ১৬ টা বছর বাংলাদেশ টেলিভিশন মোটামুটি বাতাবি লেবুল বাম্পার ফলন দেখায় আসছে। কিন্তু গত ১-১.৫ বছরে বিশেষ করে লাস্ট কয়েক মাসে আপনি যদি বাংলাদেশ টেলিভিশনের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে যদি রিলগুলো দেখেন, তারা মনে করেন যে গত ৩ টা ইলেকশনে ভোট কারচুপি, স্বৈরাচারী শাসক এইসব হেন কোনো ভিডিও নাই যে তারা ছাড়ে না। তো এই যে বাংলাদেশ টেলিভিশন ভাই, এই মনে করেন মানে মানে একদম নগ্নভাবে পদলেহন করে যে, তা আপনি তো একজন সাংবাদিক ছিলেন। আপনি বাংলাদেশ টেলিভিশনের যে কলিগরা তাদেরকে তাদেরকে নিয়ে কি খুব মজা মানে তারা কি আমাদেরকে ট্রোল করে না আপনারা তাদেরকে নিয়ে ট্রোল করতেন? না আমি মনে করি মানে আমি খুব সিনসিয়ারলি বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনকে আমার পুরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ টেলিভিশন মনে হয়।
এর কারণ হইতেছে যে ধরো যখন কোনো জব অফার দেয়া হয় বা চাকরির হুম, বিজ্ঞাপন দেয়া হয় তখন বলা হয় যে কর্মীদের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। তাকে হুম, ফ্লেক্সিবল হইতে হবে। বাংলাদেশ টেলিভিশন যে পরিমাণ ফ্লেক্সিবল, এরকম ফ্লেক্সিবল প্রতিষ্ঠান সারা হুম, পৃথিবীতে আরেকটা খুঁজে পাওয়া যাবে না। যখন এরশাদের আমলে বাংলাদেশ টেলিভিশন পুরা ছিল এরশাদের। হুম, হুম, তারপরে এরশাদের পর আসলো বেগম খালেদা জিয়া। ওই একই কর্মকর্তারা, কর্মচারীরা, একই শিল্পীরা, একই উপস্থাপকরা হুট করে এরশাদের গুণগান ছেড়ে বিএনপির গুণগান শুরু করল। হুম, এরপরে হুম, আসলো আওয়ামী লীগ। তারপর ওই একই কর্মীরা একই সেটআপ আওয়ামী লীগের গুণগান শুরু করল। আবার আসলো বিএনপি, আবার তারা বিএনপির গুণগান শুরু করল। আবার আসলো আওয়ামী লীগ। তারপর তো গত ১৬ বছর আওয়ামী লীগ আ তারা বাতাবি লেবুর গুণগান করে গেছে। এখন তারা আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে। তোমাদেরকে এটা ভাবতে হবে যে একই লোক এক মানে একদল লোক তারা এই যে রাতারাতি তাদের অবস্থান পরিবর্তন করতেছে। একই মুখে হুম, নানানভাবে হুম, কথা বলতেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ের সাথে তাল মিলিয়ে তারা কথা বলতেছে এবং আজকে যে কথাটা বলতেছে আজ থেকে ৪-৫ দিন পর মানে আজকে তো কয় তারিখ? ৭ তারিখ। আজ আজ হুম, থেকে ৫ দিন পর তারা হুম, সম্পূর্ণ হুম, অন্য ভাষায় কথা বলবে। অন্য এই ভাষায় কথা বলবে। ফ্লেক্সিবিলিটি হুম। পৃথিবীর কোন সংবাদ মাধ্যমের আছে? কোন ইয়া যে প্রতিষ্ঠানের আছে? ভাই এখানে সামনে নাহিদ ইসলাম, মামুনুল ইসলাম, মামুনুল হক, হুম। মামুনুল হক, তারপর হচ্ছে ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান সবার ভাষণ প্রকাশ করবে এবার। তো এটা তো মনে করেন যে এটা তো এর চেয়ে বেশি নিউট্রাল হওয়া তো সম্ভব না। আপনি আবার না, ফ্লেক্সিবল নিউট্রাল আবার বলতেছেন। ২ দিন পর তারা আবার যখন যে দল ক্ষমতায় আসবে, ঠিক হুম, আছে? ধরো একটা দল ক্ষমতায় আসলে তারা টুপি পইড়া অনুষ্ঠান সম্প্রচার করবে। মাথায় ঘোমটা দিয়ে। আরেকটা দল ক্ষমতায় আসলে টুপি ঘোমটা ছাড়া অনুষ্ঠান প্রচার করবে। এটা একটা সাংঘাতিক যোগ্যতার বিষয়। এদেরকে মানে এদেরকে কোনোভাবে ছোট করে দেখো না, খাটো করে দেখো হুম, না। হুম, এরা হুম, 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 মানে হুম, হুম। এদের এদের আমার তো ক্ষমতা সম্মান বেড়ে অপরিসীম। যাচ্ছে অনেক। খুবই, হুম, খুবই হুম, সম্মান হুম, অবশ্যই বাড়া উচিত। এদের হুম, ক্ষমতা হুম। ভাই অপরিসীম। এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যে মনে করেন আমরা তো প্রায়ই দেখি যে মনে করেন একই ইন্ডাস্ট্রিতে একই হুম, ধরনের এক্সপেরিয়েন্স এর মানুষ কোম্পানি সুইচ করে। হুম, তো নিশ্চয়ই আপনাদের সাংবাদিকতার মধ্যে এরকম হইছে যে একজন এই পত্রিকা থেকে ওই পত্রিকায় চলে গেছে বা এরকম। হুম, তো হুম, তো কেউ যদি একবার বিটিভিতে ঢুকে, হুম। তারা কি কখনো সুইচ করে বা সুইচ করতে যদি চায় কেউ কি তাদেরকে মানে মনে করেন হায়ার আরেকটা করবে। টেলিভিশন হ্যাঁ, মানে মানে তার রেপুটেশনটা আসলে ক্যারিয়ারে তার রেপুটেশনটা কিরকম হয়? যে কারণ তার আ ক্যারিয়ারে আপনারা তার রেপুটেশন বিটিভি, বিটিভি ঠিক আছে? এটা কি মানে আচ্ছা। বেশ মানে এটা বেশ এটা রেসপেক্টফুল একটা তোমার হ্যাঁ, এটা একদম ইন্ডিভিজুয়াল একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের ধারে আচ্ছা, কাছে কেউ নাই। ঠিক আছে? আমি আচ্ছা, কাউরে আচ্ছা। দেখি নাই যে বিটিভিতে ঢুকছে তারপর বের হয়ে এসে অন্য কোনো টিভিতে গেছে। ও বিটিভি মানে একবার বিটিভি। ঢুকলে আর বের না বের হয় একবার না। ঢুকলে এটা মানে সরকারি চাকরি না আচ্ছা, একবার ও আচ্ছা, ঢুকলে না প্রচুর ওখানে হ্যাঁ, সব হ্যাঁ। কি সরকারি? মানে সব সবাই সরকারি। সরকারি? সবাই সরকারি। সরকারি আর মনে হয় চাকরি একটা ভাই একটা একটা আবার একটা সোশ্যাল সিকিউরিটি আছে। কারণ আপনি যেটা বললেন যে এত ফ্লেক্সিবল হুম। কোনদিনই এদের কোন বিপদ তো আসবে না। কারণ না তারা কোনো তো বিপদ আসবে না। সবসময় তারা সরকারের সরকারি পক্ষে। চ্যানেল আচ্ছা। এরা হুম, এদের মতো আছে। হুম, হুম, হ্যাঁ? হুম। অন্য সাংবাদিকরা চাকরি শেষে কোনো পাবে না। রিটায়ারমেন্ট বেনিফিট পাবে না। এরা সরকার অনুযায়ী রিটায়ারমেন্ট বেনিফিট পাবে। আরো কত কিছু। টেনশন সো পাবে। আচ্ছা। এইখানে ঢুকাটাই একটা বিরাট ব্যাপার। ঢুকতে বিশাল, পারলে বিশাল এই ব্যাপার। খাঁচায় একবার ঢুকতে পারলে এই খাঁচা থেকে কেউ মুক্তি চায় না। এই খাঁচার ভেতরেই থাকতে চায় এবং খুবই এটা আনন্দের খাঁচা। আনন্দের কাছে। বিটিভি মানেই বিনোদন, ভরপুর বিনোদন। ঠিক আছে? হুম, হুম। কোন কাজ নাই, কর্ম নাই এবং তুমি দেখবা সারা পৃথিবী যেখানে ৩০০ মাইল স্পিডে চলতেছে, হুম, হুম। বিটিভি সবসময় সেই ১৯৫২ সাল থেকে এটা ৩ মাইল স্পিডে চলতেছে। এর হুম, এর উপস্থাপিকারা ধীরে, ধীরে কথা বলে। ঠিক আছে? এর ফন্ট গুলা যে টেক্সট হুম, গুলা হুম, বড়, বড় টেক্সট, ঠিক আছে? এবং অ্যা ধরো ৮ টার খবর যেটা হুম। প্রচারিত হয়। এরা জানে যে এই খবর কেউ দেখে না। পৃথিবীর কেউ এই খবর ৮ টার খবর দেখে না। ঠিক আছে? কিন্তু এই খবরটা তারা খুবই তারপরে তারা ধৈর্য একনিষ্ঠভাবে এটা বানায় এবং যাচ্ছে এই একনিষ্ঠভাবে তারা করে ৫৪ যাচ্ছে। বছর ধরে। হুম। এবং একটা আইন করা হয়েছিল যে বেসরকারি টেলিভিশন বাধ্যতামূলকভাবে ৮ টার খবর ৮ প্রচার টার খবর করবে। দেখাইতে ঠিক হবে। আছে? হুম। যে হুম। ঘাড় ধইরা ওদেরকে ৮ টার খবর দেখাবে। ঠিক আছে? সো তারপরেও দেখে নাই মানুষ। তারপরেও মানুষ দেখে নাই। ওই সময় মানুষ টিভি বন্ধ রাখতো যে টিভিটা হ্যাঁ, একটু ঠান্ডা হোক। ঠিক আছে? স সব চ্যানেলে সব চ্যানেল আমি ছিলাম ওই সময় দেশে। সব হুম। চ্যানেলে ছাড়তো। ৮ টার হুম, হুম। খবর। বিটিভির ৮ টার নিউজটা ছাড়তো। হুম। ১০ টার এবং নিউজও মনে হয় আমাদের ছাড়তো। টেলিভিশনের খবর যে মানে টেলিভিশনের খবর যে entertaining হইতে পারে, টেলিভিশনের খবর যে মজার হইতে পারে, মানে এটা একটা infotainment হইতে পারে, এটা ১ম বাংলাদেশে নিয়ে আসে ইটিভি।
হুম, হুম। ইটিভি হুম, তারা এই খবরটাকে এক ধরনের কি বলবো মানে খবরটা এমন একটা আকর্ষণীয় ভাবে তারা উপস্থাপন করতো যে এই খবর শোনার জন্য মানে টিভির খবর শোনার জন্য মানুষ ভিড় করে থাকতো এবং আমি তোমাদেরকে বলি যে 90s এর দিকে বিটিভির খবর কেউ শুনতো না এবং বাংলাদেশে তখন অল্প কয়েকটা পত্রিকা ছিল এবং এসব পত্রিকা ছিল সাদা কালো হুম, তার মধ্যে ধরো ইত্তেফাক একটা এরা সাধু ভাষায় খবর ছাপাইতো ঠিক আছে হুম, সো তখন আমরা কি শুনতাম জানো তখন আমরা শুনতাম বিবিসি রেডিও বা হুম, ভয়েস অফ আমেরিকা রেডিও ওইটা আমাদের ছিল হচ্ছে একমাত্র খবর পাওয়ার জায়গা এবং এরশাদ বিরোধী যে আন্দোলন হচ্ছে ওই আন্দোলনের খবর তো বাংলাদেশের কোথাও নেই একমাত্র হুম, ভয়েস অফ আমেরিকা বা বিবিসি বাংলায় বিবিসি রেডিও যখন তো সেটা ছিল ঠিক আছে হুম, তখন হুম, সেটা হুম। রেডিও ছাড়া হইতো এবং বাসার সবাই গোল হয়ে বসে সেই রেডিওতে সেই খবরটা শুনতো সো এই আর কি ভাই একটা জিনিস আমার কাছে মনে হয় বিটিভির সবচেয়ে বড় যে অবদানটা হুম সেটা আসলে অস্বীকার করার মতো না। এটা বাংলাদেশের প্রায় ৯০% এর মতো মুসলিম দেশে এটা আসলে একটা অনস্বীকার্য অবদান বিটিভির। সেই অবদানটা আমি বলতেছি আরকি। সেটা হচ্ছে যে বিটিভি কিন্তু মানে রোজা, রমজান, ঈদ এইটার ফোরকাস্টটা মনে করেন মানে পৃথিবীর কেউ তো বলতে পারে না চাঁদ কবে উঠবে। হুম কিন্তু আপনি যদি দেখেন ৮ টার খবরে পাঠিকার মাথায় ঘোমটা বা আরে মানে চাঁদ উঠে কাপড়টা গেছে। পড়ছে মোটামুটি হুম হুম এতটুক জায়গায়। হুম। কালকে থেকে রোজা শুরু। কালকে, তারাবি পড়তে কালকে। যাও। রাইট, রাইট। তারাবি পড়তে যাও। এই যে মনে করেন চাঁদ দেখার দরকার নাই আপনার। আপনি মাথায় কাপড়টা দেখলেই আপনি তারাবিতে চলে যাবেন। তারাবি হবে। মানে ওটাই একটা মানুষ বিলিভ করে যে তারাবি শুরু হয়ে গেছে আজকে থেকে। হবে। আমি যদি কোনদিন সংবাদ কি বলে? আমি যদি কোনদিন সরকার প্রধান হই বা রাষ্ট্রপ্রধান হই, আমি অবশ্যই বিটিভির ওই জায়গায় আমি তেলের কূপের সন্ধান করব। আমার ধারণা প্রচুর তেল ওইখানে মজুদ আছে। যে তেল দিয়ে বাংলাদেশের অর্থনীতি পুরাপুরি বদলায় ফেলা যাবে। মানে যে ভাই পরিমাণ বেশি, তেল বেশি ঘাটাঘাটির দরকার নেই। হঠাৎ করে ট্রাম্প মামা বলে ফেলবে যে আমার চাই। আমার বিসিবিটা চাই। আমার চাই। বিটিভি আমার চাই সেটাই, সেটাই। আচ্ছা যাই হোক ভাই একটু ইলেকশনে ফিরে আসি। আপনারা ইলেকশন থেকে দূরে সরে যাচ্ছেন। হুম, বিটিভিকে আমরা কয়দিন পরে আবার পাবো নিজের রূপে। হুম, তো হচ্ছে আ তারেক জিয়া এবং বিএনপি তো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করল। হুম, এবং নির্বাচনী ইশতেহার নিয়ে তো ব্যাপক শোরগোল। এর মধ্যে একটা শোরগোল হচ্ছে হুম, উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে বিএনপি চায় না, লোকজন চায় না আরকি। হুম, তারা হচ্ছে নিম্ন কক্ষের আসন অনুযায়ী হুম, চায়, ভোট চায়। মানে হুম, মানুষ বসাইতে চায় ওখানে। তো হুম। এটা নিয়ে বলেন ভাই। তো তারপরে এটা নিয়ে গতকালকে উচ্চকক্ষ শফিকুর তাহলে রহমানকে থেকে নিয়ে লাভ কি? মানে হ্যাঁ, মানে এটা উচ্চকক্ষ থেকে তার লাভটা যে লাভ কি কি? এটা জানি না আরকি এখনো। আমি তো পলিটিক্যালি নুব। হুম। এজন্যই তো জানতে চাচ্ছি। না আমি যে বিএনপির এই যে ইস্তেহারটা যে খুব ভালোভাবে করছি, কি বলে? মনোযোগ দিয়ে খেয়াল করছি। সত্যি, সত্যি আমি সেটা আসলে করি নাই। ঠিক আছে? হুম, আমি সেটা আমার করা হয় নাই। কিন্তু উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষর যে আলাপটা, ঠিক আছে? এইটা নিয়ে ২ ধরনের আলাপ আছে। একটা আলাপ হইতেছে যে আ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ হবে হচ্ছে ভোটের অনুপাতে। হুম, হুম, মানে ভোটের অনুপাতে মানে হইতেছে যে ধরো আ আমাদের যে ইলেকটোরাল সিস্টেম, এই ইলেকটোরাল সিস্টেমের 2nd যিনি হন তার কোনো মূল্য নাই। একমাত্র যিনি ফার্স্ট হন তার মূল্য আছে। তিনিই এমপি হবেন। কিন্তু যে ধরো ২ ভোটের ব্যবধানে বা ১ ভোটের ব্যবধানে যে 2nd হইল, তার যে মূল্য আর যে জামানত হারাইছে ১৬ টা ভোট পেয়ে তারও একই মূল্য। মানে তাদের দুজনেরই সমান মূল্য। তো আ ও সংসদে যে উচ্চ কক্ষ করতে যাচ্ছে তাদের একটা এক ধরনের প্রপোজিশন হইতেছে যে ভোটার সংখ্যার অনুপাতে। মানে হুম। ভোটের অনুপাতে। মানে যে 2nd হইছে সে তার অনুপাতে উচ্চ কক্ষের সদস্য পাঠাতে পারবে। ঠিক আছে? আরেকটা প্রপোজাল হইতেছে যেটা আমি বুঝি আরকি যে যারা জিতবে তারা তাদের রেশিও অনুযায়ী উচ্চ কক্ষে লোক পাঠাবে। যারা 2nd হবে মানে কি আরকি সংসদে যারা যতগুলো আসন পাবে, কেউ ধরো ১৫০ আসন পাইলো তারা সেই অনুপাতে পাঠাবে। কেউ ৭০ টা আসন পাইলো তারা সেই অনুপাতে পাঠাবে। এইরকম আরকি একটা। সো বিএনপি মনে ন্যাচারালি হয় এটা অধিকাংশ চায়। দল যারা আরকি তোমার ছোট। যারা আ নির্বাচনে ফার্স্ট হতে পারবে না বলে মনে করে তারা ন্যাচারালি চাচ্ছে যেটা
ভোটের অনুপাতে এই সংসদটা হোক, তাহলে যে ১০ টা ভোট পাবে তারও একটা রিপ্রেজেন্টেশন উচ্চকক্ষ থাকবে। থাকতে মানে হুম। উচ্চকক্ষে থাকতে পারে। ঠিক আছে? আর ন্যাচারালি যারা ভাবতেছে যারা ফার্স্ট হবে, তারা ন্যাচারালি উচ্চকক্ষেও তাদের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য অনেকটা ওই যে আমরা যে ৩০ জন সংসদ সদস্য, নারী সংসদ সদস্য নির্বাচন হুম, করি। হুম, ৩০ হুম। জন না ৫০ জন যেন ৫০। ৫০ জন নির্বাচন করি। ওই 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 অনুপাতে ওইটা যে রেশিওতে হয় ওই অনুপাতে করতে যাচ্ছে। তবে এজন্য আমাদেরকে ওয়েট করতে হবে যে বাংলাদেশের রাজনীতি এবং এই ৫ দিন পরের যে ভোট সেটা আসলে কোন দিকে যায়, কি হয়? আমার মনে হয় ওয়েট করা ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে কোনো উপায় নাই। তবে আমি মানে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি এমন একটা ব্যবস্থা করতাম যে প্রতি বছর ভোট হইতো। মানে একজন সংসদ সদস্য সে ১ বছরের বেশি ক্ষমতায় থাকতো না। যাতে মানে একবার নির্বাচিত হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এমপিরা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যান। আমাদের মন্ত্রীরা একবার নির্বাচিত হওয়ার পর ধরাছোঁয়ার বাইরে চলে যান। তারা ৫ টা বছর দেশ চালান। এবং এই ৫ টা বছর তারা তাদের প্রতিশ্রুতি রাখলেন কি ভঙ্গ করলেন, তারা যা খুশি তাই করলেন। আমাদের ভোটারদের কিছুই করণীয় থাকে না। একেবারেই কিছু করণীয় থাকে না। মানে আমাদের এক ধরনের অন্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে একজনকে নির্বাচিত করতে হয়, যাকে আগামী ৫ বছরের জন্য বিশ্বাস করতে হয়। হুম। কিন্তু এখনকার দিনের মানুষ ৫ ঘন্টার মধ্যে বদলায় যায়। ৫ মিনিটের মধ্যে বদলায় যায়। সেখানে ৫ বছরের জন্য অন্ধভাবে কাউকে সংসদে পাঠানো কতখানি যুক্তিযুক্ত, এইটা সারা মানে এটা গণতন্ত্রের গণতন্ত্রের ক্রাইসিস। এটা সারা পৃথিবীতে যারা গণতন্ত্র চর্চা করেন বা গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখছেন তাদের সবারই ক্রাইসিস যে একবার নির্বাচিত হয়ে যাওয়ার পর এদেরকে আর বদলানো যায় না। তো আমার মনে হয় যে একটা মিড টার্ম ইলেকশনের আরকি বাংলাদেশে একটা মিড টার্ম ইলেকশনের একটা ব্যবস্থা করা উচিত। বা এক ধরনের ছোটখাটো আকারে হইলেও একটা জনমত জরিপের আয়োজন করা উচিত। হুম। রেগুলার যে আমরা যাদেরকে আমি ফুয়াদকে বিশ্বাস করে ভোট দিয়ে নির্বাচন করে পাঠাইছি। তা আমি ফুয়াদকে বিশ্বাস করছি এটা তো আমার অপরাধ না। এখন ফুয়াদ যদি ক্ষমতায় এসে উল্টাপাল্টা শুরু করে, তাইলে নিশ্চয়ই আমার সেই ক্ষমতা থাকা উচিত যে ফুয়াদকে ১ মাস পর বলা বা ১ বছর পর বলা। ১ মাস পরে তা সম্ভব না। তো ১ বছর পর বলা যে, হুম। "সরি ফুয়াদ আপনি ঠিকভাবে চালাতে পারতেছেন না, আপনি সরে যান।" আমার মনে হয় যে আ আ পৃথিবীর গণতন্ত্র একদিন নিশ্চয়ই সেই জায়গায় যাবে। এবং হয়তো সেই জায়গায় যাওয়ার জন্য আমার ধারণা সেই দিন খুব বেশি দূরে না যেদিন আমরা যেমন ফেসবুকে লাইক দেই, ঠিক আছে? এরকম লাইকের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। কারণ প্রযুক্তি যেভাবে আগাচ্ছে হুম। ভোটের সমস্যাটা কি? বা গণতন্ত্রের সমস্যাটা কি? ভোটের আয়োজন করা। ভোটের আয়োজন একটা বিপুল এবং বিশাল একটা আয়োজন। হ্যাঁ? অ্যা এই আয়োজনটা প্রতিদিন করা সম্ভব না। প্রতি মাসেও করা সম্ভব না। প্রতি বছরেও করা সম্ভব না। কিন্তু আমাদের প্রযুক্তি যেভাবে আগাচ্ছে আমরা যদি ভোটকে পুরাপুরি প্রযুক্তির আওতায় নিয়ে আসতে পারি, কথার কথা আমেরিকা বা আমেরিকার মতো দেশ তারা কিন্তু ইচ্ছা করলেই ভোটকে পুরা প্রযুক্তির আন্ডারে নিয়ে আসতে পারে। সবাই ঘরে বসে মুহূর্তের মধ্যে ভোট দিল, মুহূর্তের মধ্যে কাউন্ট হয়ে গেল। ঠিক আছে? আমার ধারণা একদিন পৃথিবী ওই জায়গায় যাবে। প্রযুক্তির সাথে গণতন্ত্রের একটা সুন্দর মেলবন্ধন হবে। তখন হচ্ছে কেউ প্রেসিডেন্ট হইলেও পাগলামি শুরু করলো ১ বছরের মধ্যে হ্যাঁ, তাকে রিনিউ করতে হবে ক্ষমতা। তখন সবাই হুম। তার মোবাইলে গিয়ে ইয়েস নো চাপবে যে তুমি থাকবা অথবা থাকবা না এবং তারপর এটা তো খুব ব্যাপারটা ইজিয়ার হইতো। ইজি না হইতো না এটা হবে। এটা সময়ের চাহিদা এটা হবেই। এটা হতেই সময়ের হবে। জন্য। এটা হবে। আচ্ছা এখন হইতেছে আচ্ছা যাই হোক কিন্তু মানে কিন্তু মানে ইমতিয়াজ তার আগে বলে নিই কিন্তু বাংলাদেশে এখন যেটা আছে সেটা খুব খারাপ। আমেরিকায় তাও তো মিড টার্ম ইলেকশন আছে। আচ্ছা। আমেরিকায় ২ টা হাউস আছে। সো কিন্তু বাংলাদেশে যেটা আছে ৫ বছরের জন্য হ্যাঁ? উইনার্স টেক অল যে পদ্ধতিতে করা হয় এবং এই ৫ বছরে সরকারকে চ্যালেঞ্জ করার একটাই উপায় রাস্তায় নেমে আসা, হুম। সরকারের পদত্যাগ ঘটানো, রাস্তাঘাট বন্ধ করে, ঠিক আছে? এই পদ্ধতি কোনো ভালো পদ্ধতি না। এই পদ্ধতি কোনো শান্তিপূর্ণ পদ্ধতি না। বাংলাদেশের এর মাঝামাঝি কোনো পদ্ধতি বের করা দরকার। যেখানে হুম। আমরা অন্তত ২ বছর পর বলতে পারবো বা ২.৫ বছর পর বলতে পারবো যে, "না, আপনি ভালো করতেছেন না, আপনি নেমে যান।"
আমাদের যেন ওই যে রাজপথে নেমে পুলিশের সাথে মারামারি করে সরকার পরিবর্তন করতে না হয়। এই পদ্ধতি আ বাংলাদেশে আসা উচিত। ভাই আপনি যখন মানে ১ম এ যেই কথাটা যখন বলতেছিলেন যে ১ বছর পর, তখন ১ম এ আমার কাছে মনে হচ্ছিল যে খুব একটা প্র্যাকটিক্যাল না হয়তোবা। মনে হচ্ছিল যে এটা কিভাবে সম্ভব? একটা রাজনৈতিক দলের তো আসলে অনেক এজেন্ডা আসলে হুম, দেশের অনেক জিনিস আসলে ৫ বছরের আগে তারা শেষ করতে পারবে না হয়তোবা বা ৪ হুম, বছরের হুম। আগে শেষ করতে পারবে না। কিন্তু যতই আমি চিন্তা করতেছিলাম আপনি বলতেছিলেন তখন মানে নিজে একটু রিফ্লেক্ট করলাম। আমার কাছে মনে হয় যে আমরা যারা জব করি এখানে ইউএসএ তে আমাদের কিন্তু প্রতি বছরে একবার করে কিন্তু আপনার কন্ট্রাক্ট রিনিউ পারফরম্যান্স হয়। রিভিউ হয়। হ্যাঁ, কন্ট্রাক্ট রিনিউ হয় এবং কন্ট্রাক্ট কন্ট্রাক্ট রিনিউ ডিপেন্ড আপনার কন্ট্রাকচুয়াল জব বা জব হ্যাঁ, মনে করেন যে আমাদের ক্ষেত্রে এট লিস্ট আমি আমারটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রতি বছর শেষে একটা পারফরম্যান্স রিভিউ হয়। পারফরম্যান্স রিভিউ হয় আমাদের। পারফরম্যান্স রিভিউর অনেকগুলো ধাপ থাকে। তার মধ্যে হুম, একটা ধাপ হচ্ছে আপনার পিয়ার রিভিউ। কোম্পানির মধ্যে যারা কলিগ, যারা আমার সাথে কাজ করছে কিংবা আমি যে সকল টিমের সাথে কোলাবোরেশন করছি, তারা আমাকে রিভিউ করে। তারা আমাকে আমার আমি কেমন টিম মেম্বার ছিলাম বা সেগুলো তারা বলে। আবার একটা রিভিউ হয় হচ্ছে ডাইরেক্ট ম্যানেজারের সাথে। হ্যাঁ? ম্যানেজার ডাইরেক্টলি আমার পারফরম্যান্স রিভিউ করে ওই পিয়ার রিভিউ গুলোর উপর বেস করে। আবার আমারও কিন্তু মানে একটা আবার এটা আবার মানে বোথ ওয়ে রিভিউ কারণ মনে করেন আপার ম্যানেজমেন্টকেও আমরা রিভিউ করতে পারি। আমার কাছে মনে হয়েছে যে রিভিউ যদি আমাদের জবগুলো প্রতি বছর হতে পারে, তাহলে একটা রিভিউ সিস্টেম আসলে আমাদের এমপি যারা দেশ চালাচ্ছে তাদের রিভিউ সিস্টেম আসলে কেন থাকবে না? তারা রাইট। আসলে কিভাবে রিভিউ করবে? এটা আসলে অবশ্যই থাকা উচিত এবং পরে আমার যেটা মনে হলো যে আপনি ইউএসএ তে এটলিস্ট যেটা আছে যে মিড মিডটার্ম টার্ম ইলেকশন ইলেকশনটা এটা আসলে কিন্তু খুব সুন্দর একটা রিফ্লেকশন দেয় যে দেয়। আসলে কারেন্ট গভর্নমেন্ট কেমন করছে। হুম। আমাদের হয়তোবা মানে আমাদের যদি বেসিক জিনিসগুলো ঠিক থাকতো তাহলে আমরা আরো এরকম কমপ্লেক্স জিনিসগুলোতে যেতে পারতাম। বাট আমাদের তো আসলে অনেক ভোটাধিকার বা এরকম বেসিক জিনিসগুলোই তো আসলে খুব একটা এস্টাবলিশড আমাদের না। আসলে ক্লাস 1 থেকে শুরু করতে ক্লাস হইতেছে। 1 থেকে আমাদের শুরু করতে হবে। এই জিনিসগুলোই আমাদের ঠিক নাই। সো আ আর এবং এবার যে আরেকটা রিফর্ম মজার এর ব্যাপার হচ্ছে মাধ্যমে একটা ক্লাস সুযোগ 1 ছিল। থেকে শুরু করে আমরা যখন ক্লাস 10 এ উঠি, তখন দেখা যায় এমন একটা গ্যাঞ্জাম লাগছে আবার আমাদেরকে ক্লাস 1 এ ব্যাক ক্লাস 1 করতে এ হয়। চলে যাই। হুম, এটাই চলে আসতেছে গত ৫৪ বছর ধরে। বাট এইভাবে আসলে মানে একটা রাষ্ট্র এইভাবে আসলেই ফাংশন করতে পারে না। একে তো ৫ বছর অনেক লম্বা সময়, এটা রিয়ালিস্টিক কোনো সময় না। মেক্সিমাম হুম, দেশে হুম, হুম, ৪ বছর। ৪ বছর একটা হুম, ওকে, ৫ বছরের তুলনায় ৪ বছর কম। আর হইতেছে যে আমাদের অ্যা মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় আ এবং উন্নত বিশ্বের ক্ষেত্রে যেটা হয় না, এটার পার্থক্যটা আমি একটু সহজ কইরা বলি। যেমন ভার্জিনিয়ায় মেট্রো রেলের লাইন আরো বাড়াইতে হবে। হুম, এইটা হুম, সরকারের উপর ডিপেন্ড করে না। মানে এটা ডেমোক্র্যাট আসলো না রিপাবলিকান আসলো এটার উপর ডিপেন্ড করে না। বা ভার্জিনিয়ায় আ করতে হবে আমাদের স্টেটে আরো ট্রাফিক লাইট বাড়াতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, ব্রিজ বানাতে হবে। হ্যাঁ? আ হাসপাতাল করতে হবে। এগুলি সরকারের উপর নির্ভর করে না। এগুলো হচ্ছে মানুষের নেসেসিটি এবং এর জন্য আলাদা অর্গানাইজেশন থাকে। তারা এগুলি করে হুম, ফেলে। কিন্তু বাংলাদেশে একটা ট্রাফিক লাইট মেরামত করতে গেলেও সেটা সরকারের এমপি সাহেবের হুম, সিদ্ধান্ত নিতে হয়। অথচ হুম, সরকার বা রাজনীতিবিদদের কিন্তু কাজ এইটা না। ব্রিজ বানানো, রাস্তাঘাট বানানো। ভাই রাস্তাঘাট তো বানাতেই হবে। তা নইলে মানুষজন চলাচল করবে কিভাবে? হুম, এটার হুম, সাথে হুম, তো সরকারের পলিসির কোনো সম্পর্ক নাই। পদ্মা সেতু লাগবে। মানুষ ফেরিতে ফেরিতে যখন পারাপার হইতো, মানুষ ফেরি ঘাটে ২ দিন ৩ দিন ঈদের সময় গাড়ির মধ্যে অপেক্ষা করত। এটা একটা অমানবিক, অস্বাভাবিক অবস্থা। ঢাকা থেকে ট্রাফিক জ্যাম দূর করতে হবে। এটা একটা অস্বাভাবিক, অমানবিক অবস্থা। এটার সাথে তো কোনো রাজনীতি বা পলিটিক্যাল আইডিওলজির তো কোনো সম্পর্ক নাই। কেউ না। তো বলবে না যে, "ভাই আমি আওয়ামী লীগ এজন্য আমি যানজট চাই না" বা "আমি বিএনপি এজন্য আমি যানজট চাই না" বা "আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক এজন্য আমি চাই যানজট থাকুক।" কেউ তো বলবে না। এটা তো সাধারণ মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকারের বিষয়গুলো আমাদের এখন রাজনীতির মৌলিক অধিকার হয়ে গেছে। প্রবলেমটা এই জায়গায় হইতেছে। হুম। আমাদের সিভিল রাইটস গুলো উন্নয়ন চলে গেছে কার্যক্রম পলিটিক্যাল হ্যাঁ। রাইটস এর মতো। হুম, আমাদের উন্নয়ন কার্যক্রম, আমাদের শিক্ষা এগুলি আমাদের মৌলিক বিষয়। এগুলো অটোমেটিক হওয়ার কথা। হাসপাতালের চিকিৎসা, হাসপাতাল হবে কি হবে না এগুলি পলিটিক্যাল কোনো বিষয় না। এগুলি মানুষের নিত্যদিনের বিষয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, গ্যাসের দাম নিয়ন্ত্রণে থাকবে। আমি চাইলেই গ্যাস কিনতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। আমি চাইলে তেল কিনতে পারবো, বাজারে চিনির সরবরাহ থাকবে। এগুলি
বেসিক নেসেসিটি। এটার সাথে পলিটিক্স এর সম্পর্ক না। কিন্তু আমাদের দেশ সবকিছু রাজনীতির হাতে তুলে দিছে। সবকিছু রাজনীতিবিদদের হাতে তুলে দিছে। ভাই ইলেকশন আমার বাসার ক্যাম্পেইনেও কিন্তু সামনে আমি ময়লা ফেলার জায়গা পাবো কি পারবো না, আমার এলাকায় ডাস্টবিন থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত সাথে আমাদের রাজনীতি জড়িত। হুম। এইটার সাথেও রাজনীতিবিদরা জড়িত। আমার এ পাড়ার দোকানে যে মুদি দোকানদার, হ্যাঁ, সে দোকান থেকে সে কয় টাকা চাঁদা দেবে, এটার সাথে রাজনীতি জড়িত। আমাদের আমাদের দেশের মতো এত পলিটিক্যাল কান্ট্রি পৃথিবীর আর কোথাও নাই। তুমি একটা পাসপোর্ট রিনিউ করতে যাও, এটার সাথে রাজনীতি জড়িত। তুমি একটা পুলিশ ভেরিফিকেশন বাইর করতে যাও, রাজনীতি জড়িত। তুমি একটা ট্রেড লাইসেন্স বাইর করতে চাও, এর সাথে রাজনীতি জড়িত। মানে রাজনীতি আমাদের বেডরুম পর্যন্ত ঢুকে গেছে এবং রাজনীতিবিদ্যা আমাদের জীবনের ছোটখাটো প্রত্যেকটা বিষয়, ছোটখাটো প্রত্যেকটা বিষয় রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে। এজন্য হচ্ছে রাজনীতিবিদরা ক্ষমতার জন্য এত লোভী হয়, কারণ জানে সে যদি একজন ওয়ার্ড কমিশনারও হইতে পারে, সে একটা ছেলেমেয়ের বিয়েও আটকায় দিতে পারে চাইলে। সে মানে প্রত্যেকের ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকে পড়তে পারে, কারণ আমরা তাদেরকে এত পাওয়ার দিচ্ছি। অথচ রাজনীতিবিদের কাজ হওয়ার কথা কি ছিল? পলিসি নিয়ে, যে বাংলাদেশ কোন পলিসিতে চলবে, বাংলাদেশ কি প্রো চায়না পলিসিতে চলবে না প্রো আমেরিকান পলিসিতে চলবে, এ কি প্রো ইন্ডিয়ান পলিসিতে চলবে না প্রো সার্ক পলিসিতে চলবে, এই আমাদের জ্বালানি নীতি কি হওয়া উচিত, আমাদের সমুদ্র নীতি কি হওয়া উচিত, আমাদের নদী নীতি পরিবেশ নীতি কি হওয়া উচিত, এই পলিসি নিয়ে কাজ করবে রাজনীতিবিদরা। কিন্তু হুম। আমাদের রাজনীতিবিদরা হচ্ছে সবচেয়ে মূর্খ, অশিক্ষিত, চাঁদাবাজ, সন্ত্রাসী। এরা কি করে? এরা হচ্ছে মস্তানি করে। আমরা রাজনীতিবিদ বলতে যেটা দেখি বাংলাদেশে এগুলো আসলে একেকটা বড়, বড় মাফিয়া লিডার, একেকটা আপাদমস্তক বাটপার, লোভী, লুচ্চা, চরিত্রহীন লোকজন এবং এরা এদের পেশার নাম দিছে এরা রাজনীতি। সরি, আমি অনেক লম্বা লেকচার দিয়া ফেলছি। না না ভাই ভাই এটা আপনি যে তো একটা কথা বললেন না যে মানে রাজনীতি ঘরে, ঘরে ঢুকে পড়ছে। এই বিষয়টা নিয়ে আসলে একটা জিনিস বলতে চাই। কারণ রিসেন্টলি মানে আজকেই আসলে আ জামাতের একজন নমিনেশন পেয়েছেন একজন। উনার নাম হচ্ছে কৃষ্ণ নন্দী। উনি বলছেন যে উনার যে ভুঁড়ির মাপ সেটা রাখতে এবং আগামী ৫ বছর উনি যদি নির্বাচনে জয়ী হন, তো উনি হচ্ছে আ মানে এই ভুঁড়ি বাড়বে না। কমাবেন, যত কমাবেন। বাড়বে কমবে না। না। এট লিস্ট কমবে না। যেটা আছে সেটাই। না, এটা না ভাই আমি আ বাড়বে না। আরে উল্টা বলতেছেন। কি? ভুঁড়ি বাড়বে না। ভুঁড়ি বাড়া মানে হচ্ছে সে টাকা খাইছে। সেটাই ভুঁড়ি তো কমা বলতেছি মানে যে হচ্ছে সে কাজ করছে। ভুঁড়ি বাড়বে না। হ্যাঁ, হ্যাঁ। ভুঁড়ি ভুঁড়ি বাড়বে বাড়বে না। না। যা আছে মাপ সেটাই থাকবে। এটা ভাই আমি খুবই পার্সোনালি হুম। মানে এটা খুবই একটা বডি শেমিং এবং অ্যাবিউজ এর শিকার হইছি। এটা শুনেই। কারণ হচ্ছে আমার ভাই যে ভুঁড়িটা আছে, এই যে আমি হুম। চেপে রাখি প্রায়ই দেখবেন এবং ক্যামেরাটাও উপরে রাখছি। তো এখানে মানে হঠাৎ করে আমি তো ভাই নিঃশ্বাসটা বের হয়ে যায়। হুম। হ্যাঁ, বের মনে হয়ে করেন তখন মনে করেন আমার তো বাবা-মা জীবনেও কোনোদিন মানে কোনো ঘুষ-টুস খায় নাই। আমিও ভাই জীবনে কোনো অপরাধ করি নাই জানা মতে। তো এই বুড়ি আমার আছে। এখন মানুষজন যদি ভাই দেখলেই বলে যে, "ভাই আমি কোনো একটা দুর্নীতি করছি।" এইসব কি ভাই? মানে এটা কি ধরনের? রাজনীতিবিদের মতো যা খুশি করুক। এখন আমাদের শরীর দেখে ভাই এসব শেমিং করতেছে। না ফুয়াদ এই কথা সে বলছে, আ এবং আমি আমি মনে করি তার জায়গা থেকে সে ঠিক কথা বলছে। কারণ সে জানে সে কাদেরকে এই কথাটা বলতেছে। সে এমন একটা জনগোষ্ঠীকে এই কথাটা বলতেছে যারা এই ধরনের সস্তা কথায় উত্তেজিত হয়, সস্তা কথা বিশ্বাস করে। একদম আমি একদম মুস্তাফিজ এবং ইমতিয়াজ, কি বলে, ইমতিয়াজ এবং ফুয়া তোমাদের ২ জনকে বলি, ভাই তোমরা যদি পলিটিক্যাল এলিটিজম কিন্তু এই যে এইটাকেই হ্যাঁ, বলে। আমি পলিটিক্যালি কিন্তু আবার বললাম। ঠিক আছে। ধরো আমরা ৩ জন মিলে যদি খুব সিরিয়াস ডিসকাশন করি বাংলাদেশ হুম, পলিটিক্স নিয়ে, কেউ হুম, শুনবে না। হুম, একেবারেই কেউ শুনবে না। ঠিক আছে? তো তুমি ফালতু একটা কথা বলো, সবাই শুনবে। তুমি একটা ফালতু অ্যানালজি দাও, সবাই সেটা মানবে, এনজয় করবে। সো বাংলাদেশের পলিটিশিয়ানরা জানে যে যেমন তারা ফালতু, তাদের ভোটাররাও ফালতু, পুরা দেশের মানুষ ফালতু। এজন্য কেউ ভুঁড়ি দেখায়। হুম, 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 আজকে জামাতের আমির কি বলছে? আজকে জামাতের আমির শফিকুর রহমান বলছে যে ২ জন অসৎ নারী হুম, পুরুষ যখন বিবাহ বহির্ভূতভাবে মিলিত হয় তখন সেটা রেপ। তো হুম, উনি তো ডাক্তার। একজন হুম। ডাক্তার যদি রেপের সংজ্ঞা না জানে, এটা বিরাট মুসিবতের কথা না?
উনি কি কিন্তু জানেন? ভাই উনি এটা তো অবশ্যই রেপের সবই সঙ্গে মানে জড়িত। আমার কাছে তো ভাই খুবই ইয়া লাগতেছে এইজন্য যে আগে একটা মানে এই পুরো মানে রেপ কি রেপ না সেটার ডেফিনিশন তো পরে ভাই। আগে হচ্ছে কিভাবে আমরা ডিসাইড করব যে উনারা সৎ না অসৎ। সৎ না মানে মানে এমনকি শুধু তো মানে বলছে তার কথা অসৎরাই শুনে মনে দোষী। হইতেছে যে সৎ ২ টা লোক মিলিত হইলে মানে ওইটা আবার তো রেপ কিছু হবে। হবে না। তো মানে ওইটা আবার এটা এই ভাই যে কিছু না। মানে এই উদ্ভট কথাটা সে যে বলছে তাকে হুম, কেউ হুম। চ্যালেঞ্জ করছে যে তিনি যে হাজার, হাজার মানুষের সামনে কথাটা না বলছে? ওটাতে দেখি প্রচুর ইয়া রেপ হইছে। কিন্তু একটা ও মানে রেপ কিন্তু করে এটা উঠছে। মকারির বিষয় না। রেপ কিন্তু মকারির বিষয় না। এটা পৃথিবীর অন্যতম নৃশংসতম এক ধরনের অপরাধ। নৃশংসতম অপরাধ। মানে এটা অসভ্যতম এক ধরনের অপরাধ। এটা নিয়ে উনি এরকম একটা কথা বললেন এবং একটা দলের প্রধান হয়ে তুমি দেখছো কোথাও থেকে কোনো প্রতিবাদ হইছে? ভাই কেউ দেখছো বলে কোথাও? না এটা হ্যাক মানে হ্যাক-ট্যাক হয় নাই তো আবার। এই তো সমস্যা তো এই যে মুখের কথা তো না বলতে পারে যে আমার আমার ভয়েস ক্লোন হ্যাক হইছে। বাইরেছে। মানে আমার ক্লোন ভয়েস বের হইছে ক্লোন। আমার ফোন বের হইছে। মানে আর কি বলবো? আমার না আসলে বলার কোনো ভাষা ভাই নাই। তারপরও তো হাজার, হাজার মানুষ চিন্তা করতেছে যে আ ভালোও তো হইতে পারে। এবার দিয়ে দেখি। কাউকে তো হুম, উনাদেরকে তো এতদিন দেখি নাই। হুম, একবার হুম, হুম। দেখি। মানে এইটা কিরকম মানে ন্যারেটিভ আসতেছে যে এই ন্যারেটিভটা মানে অনেকটা উনারা তো এরকম কিভাবে দেশ যে চালাবে বলেই দিচ্ছে বা মেয়েদেরকে কিভাবে দেখে সেটা বলেই দিচ্ছে। তারপরেও তো হ্যাঁ, মানুষ মানে হুম। এমন তো না যে আ তাদের ভোট ব্যাংক কমে যাচ্ছে। মানে তারা কিভাবে এত কনফিডেন্টলি এসব বলতে পারছে? মানে এবং মানুষেরও ভোট ব্যাংক কমতেছে না মানে কেন? এটার পিছনে কারণ কি আসলে? কিছুই তো বোঝা না যাচ্ছে না। এটা ন্যারেটিভটা অনেকটা এরকম জামাতকেও ভোট দিয়ে দেখছি, আওয়ামী লীগকে ভোট দিয়ে দেখছি, হুম, হুম। কি বলে? আওয়ামী লীগকেও ভোট দিয়ে দেখছি, বিএনপিকেও ভোট দিয়ে দেখছি, এবার জামাতকে ভোট দিয়ে দেই। জামাতকে দিয়ে দেখি। ব্যাপারটা হ্যাঁ। এরকম যে আমি জুসও খাইছি, হুম, মধুও খাইছি, এবার একটু বিষ খাই। ঠিক আছে? হুম। হ্যাঁ, বিরিয়ানিও খাইছি, পোলাওও খাইছি, এবার একটু গু খাই। ঠিক আছে? তুই খা, তোরে মানা করছে কে? আমি তো কোনো প্রবলেম দেখি না। দে, ভোট দে। হুম। মানে আমি সিরিয়াসলি চাই লোকজন জামাতকে ভোট দেক। বিকজ দে নিড টু নো তাদের এটা জানা উচিত। তারা ভোট দেক। তারপর নতুন কইরা মুক্তিযুদ্ধের সংজ্ঞা শিখুক। আম রেপের সংজ্ঞা শিখুক। আমি চাই। না নাইলে যা তো এই জাতি নাইলে শিখবে কিভাবে? জাতিকে তো হুম, শিখাইতে হবে। মানে মানে কেউ শেখে কিভাবে? আর শেখার পদ্ধতি কি? শেখার পদ্ধতি হচ্ছে যে তুমি ঘরে বইসা ক্যালকুলেশন কইরা ভালো-মন্দ বুইঝা তুমি শিখলা। আরেকটা হইতেছে তুমি থেকে শিখলা। হুম, ধরো তুমি জানো যে আগুন গরম। এইটা তোমার হুম। শিক্ষা। এজন্য তুমি আগুনে হাত দিবা না। কিন্তু না তুমি ভাবো না আমি আগুনে হাত দিয়ে দেখব যে এটি আসলেই গরম কিনা। দাও। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি বলতেছি না জামাত আগুন বা বিএনপি ভাই ফাগুন এই অলরেডি ২ টার একবার কোনটাই বলছেন বলতেছি বিষ, না। বাট একবার বলছেন গু, আর এখন বলতেছেন নাগু। ভাই আপনি আগে ২ বার বইলা আছেন, ২ টা হ্যাঁ। বলা দিয়ে দিছেন। না এখন আবার মানে বলতেছেন আগুন না। এটা কি হয় নাকি? না। শুধু আসলে বারুদ, বলা উচিত হয় না এরকম। শুধ বারুদ আর বন্দুক। ভাই বারুদ আর কি বন্দুক। যে হবে? না না আমার যাই আমি চিন্তা হোক আমি করেন আমি আজকে। আসলে মানে সিরিয়াসলি আমি পুরা কি বলবো? আমি মানে পলিটিক্যাল এলিট বলুক আর যেই বলুক যে আমি জাতির উপর বিরক্ত সেটা তো আজকে থেকে না। সেটা বহুদিন আগে থাকতে বিরক্ত যে হুম। এরা কি করে না করে, কি বলে না বলে। ঠিক আছে? যেমন এরা তেমন এদের পলিটিক্যাল লিডাররা। সো আ জাস্ট না আসলেই খুবই হতাশাজনক। মানে আসলে এ এ মানুষ হয়তো অনেকে মনে করতে পারে যে জামাত ব্যাশিং হইতেছে বা এরকম। বাট এট দ্যা সেইম টাইম এই যে ইভেন তারেক জিয়াও হুম, সে তো আসলে আজকে দেখলাম কোথায় লিচুকে ম্যাংগো বলছে। হুম, না মানে আসলে ঐদিন ১ম দিন যে বলতেছিলেন একটা জিনিস যে হুম। ওরা আসলে অসুস্থ হয়ে গেছে। আসলে মুখের আর কোন মনে হয় ইয়া নাই। মানে হ্যাঁ, আর নাই। একদম কারণ ক্যাম্পেইন এ নাই হয়ে গেছে এরা তারা। ক্যাম্পেইন এ নাই হয়ে গেছে। ক্যাম্পেইন এর কারণে যে ইয়েও কি যে বলছে বলতেছে? না কিন্তু আমি ইয়ের ব্যাপারটা আসলে মাথা থেকে তাড়াতে পারতেছি না যে শফিকুর রহমান যে রেপের সংজ্ঞা দিছে এটা আসলে এটা মানে মানে তুমি লিচুকে দুর ম্যাংগো বলতেই পারো। মানে এটা কিন্তু তোমার স্লিপ অফ এইটা টাং ভাই হইতে পারে। বাট দুর্দান্ত ভুল হইছে আরকি তার একটা। এটা মানে এই ভুলে আসলে মানুষ মানে যদি এটাতে সাপোর্ট দেয় তাহলে সেটা খুবই অমানবিক হয়ে যাবে। এটা অমানবিক হচ্ছে হবে। কথা। হুম। এটা খুবই আরকি বাজে আরকি। হ্যাঁ। এবার না মানে আমার আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগতেছে সেটা হচ্ছে যে হুম, যেটা আমি আ আ যখনই মানুষ মানে এইসব স্টেটমেন্ট গুলো নিয়ে কথা বলে তখন আমি বলি যে আসলে এটা তো ভালোই যে তারা বলতে পারতেছে। কারণ এই বলতে পারাটা উচিত।
কারণ হুম। তারা যদি বলতে পারে, তাদেরকে যদি আমরা সাপ্রেস করে রাখি, বলতে না দেই, তাহলে তো আসলে হুম। তারা কেমন আমরা জানতে পারব না। রাইট। বরং তারা তো আসলে ওপেনলি বলেই দিচ্ছে যে তারা আসলে মেয়েদেরকে ৪ ঘন্টা ৫ ঘন্টার বেশি কাজ করতে দিবে না। বা হুম, তারা বলেই দিচ্ছে যে তারা কোনো নারী নেতৃত্ব নিবে না। কিংবা হুম, জুলাই সনদে ৫% নারী নমিনেশন থাকার পরও তারা একজনকেও দেয়নি। হুম, আম এবং তারা বলতেছে যে উদ্ভট সব রেপ বলেন বা অন্যান্য বিভিন্ন ধরনের সংজ্ঞা। কয়েকদিন পর যে উম কি ধরনের সংজ্ঞা চলে আসবে আমরা তো জানি না। আজকে তো হুম, ক্ষমতার আগে এসব সংজ্ঞা। ক্ষমতার পর হয়তোবা আরো অনেক ধরনের সংজ্ঞা তাদের মাথায় আছে যেগুলো আসবে। হুম, হুম, তারা তো আসলে এইটা ফোরকাস্টিং করেই দিচ্ছে যে that's what we are. আমরা হুম, দাঁড়িপাল্লায় মুক্তিযুদ্ধের প্রতীক বলবো। আমরা স্বাধীনতার নতুন শিখাবো, বইপত্রে নতুন স্বাধীনতার গল্প এড করব। তো এগুলো তো তারা বলেই দিচ্ছে। হুম। তারপর মানুষ আসলে ডিসাইড করে। আপনি যেটা বললেন যে আগুনে হাত দিতে চাইলে হাত দাও। কিন্তু না তারা তো আসলে বলেই দিচ্ছে তারা আসলে কি করতে চায়। ভাইয়া আপনার সাথে তো মনে করেন আপনি তো বললেন, আপনারা ২ জনই বললেন। আমি আরেকটা ছোট ন্যারেটিভ দেই। মানে ন্যারেটিভ না, এটা আসলে মনে হুম, করেন গল্প, ঘটে যাওয়া একটা কাহিনী আরকি। সেটা হচ্ছে আমি বলতেছি না কোথায় শুনছি বা কোথায় জানছি। বাট একদল মহিলা যারা মোটামুটি আপনি বলতে পারেন বেশ উচ্চশিক্ষিত। উচ্চশিক্ষিত না হইলেও আম এট লিস্ট উচ্চবিত্ত পরিবারে বিলং করে। আমার কেন যেন মনে এব হচ্ছে তুমি মনামি ম্যাডামের কথা বলতেছো। না, ধুর। আরে, আরে আপনি খুব খারাপ। যাই হোক, না, তারা হচ্ছে মনে করেন হাউসওয়াইফ, তাদের মনে করেন মিডল এইজড মহিলা, তারা মনে করেন সকালে রেগুলার হাঁটতে যায়। তাদের হাসব্যান্ডরা একসময় মনে করেন ছিল, চাকরিজীবী ছিলেন সরকারি, অনেকে হয়তো রিটায়ার্ড, অনেকে লাস্টের দিকে এরকম কিছু একটা। তাদের হাঁটার মাঝখানের গল্প এরকম। এই গল্প আমি এক জায়গায় শুনছি আরকি। এই গল্প এরকম যে ৫ ঘন্টা কাজ করতে দিবে কিন্তু ভাবি। খারাপ না কিন্তু এটা। ৫ ঘন্টা কাজ করে ৮ ঘন্টার টাকা। হুম, এটা কিন্তু খারাপ না। অথচ তারা নিজের জীবনে কাজ করে নাই। হুম। তো এখন মনে করেন যে জিনিসটা যে কাজ করতেছে না, এই ৫ ঘন্টার বয়ানটা যে অন্যদিকে কাজ করতেছে, এটাও কিন্তু না। এটার জন্য, এটা খাওয়ার জন্য লোক আছে দেখেই সে বলছে ৫ ঘন্টা কাজ করলে ৮ ঘন্টার টাকা দিব। না ডেফিনিটলি, ডেফিনিটলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে উনি এমন একটা মানে এটা ওই যে যেটাকে বলে পার্সপেক্টিভ এর মধ্যে ফেলতে হবে। পার্সপেক্টিভটা কি বাংলাদেশের নারীদের কত অংশ আসলে কাজ করেন? আমাদের তো হুম, একটা বেকার বিরাট সমাজ রয়েছে। বেকার সমাজের মধ্যে আরো বেশি বেকার হচ্ছে আমাদের নারীরা। নারীরা তো সাধারণত ঘরের ভেতর থাকেন। কাজেই জামাত আমিরের এই কথা শুনে ঠিক আছে? ওই যে, যে কাজ কোনদিন কাজ করে নাই বা কাজ করার যোগ্যতা রাখেন না বা ইচ্ছা পোষণ করেন না, তারা তো ডেফিনিটলি খুশি হবে। ডেফিনিটলি খুশি হবে। আরো খুশি হইতো যদি বলা হইতো যে মেয়েরা কাজই করতে পারবে না। এরা ঘরের বাইরেই যাইতে পারবে না। তখন ওই বুড়ো শাশুড়িটাও খুশি হইতো যাক ঘরের বউ এখন ঘরে থাকবে, বাইরে হইতে পারবে না। ঠিক আছে? হুম, আমার সাথে বইসা রান্না করতে হবে। সো আ সবকিছুর একটা পার্সপেক্টিভ আছে। আর মানুষ তার বিশ্বাস ও আদর্শের বাইরে যাইতে পারে না। হুম, জামাত এটা প্রমাণ করে দিল যে সে তার বিশ্বাস এবং আদর্শের বাইরে যেতে পারছে না। হুম, তবে উম তবে এই ইলেকশনটা খুবই ইন্টারেস্টিং ইলেকশন হবে জামাতের জন্য এবং আমাদের জন্য তো বটেই। যে আমরা বহু বছর পর ১৭ বছর পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে বলে আশা করছি। অন্তত সেই পরিবেশটা এখন পর্যন্ত বজায় আছে। এবং আমরা আসলেই বুঝতে পারবো যে এই ১৭ বছরে আমাদের অনেকেই যে দাবি করে যে বাংলাদেশের সমাজ অনেক পিছায় গেছে। হ্যাঁ? অনেক বেশি মৌলবাদী হয়ে গেছে, অনেক বেশি faith base হয়ে গেছে, ধর্মকেন্দ্রিক হয়ে গেছে। এটা আসলেই কতখানি সত্যি, হ্যাঁ? আমাদের মাইন্ডসেটে আসলেই কতখানি বড় পরিবর্তন আসছে, এইটা এইবারের ভোটে বোঝা যাবে। ভাই এক্সাক্টলি। যাই হুম। হোক, উম যেহেতু ধর্ম নিয়ে একটু কথা বললেন যে আমরা যেহেতু মানে মানুষ না, আরো ধর্ম নিয়ে আমি ধর্মভী। কোন কথা বলি না, নাই। না, 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 হুম। না ধর্ম ধর্ম নিয়ে আমি ধর্মভীরু কোন কথা বলি নাই। ধর্মভীরু হয়ে হুম, ভাই আমি একটা জিনিস বলি, এই ইমতি অন্য একটা টপিকে যারা আসবে। হুম, আমি আ মানে কি বলে আ আ রবি ভাইয়ের আমি একটা জিনিস দেখছি। ভাই মোটামুটি পৃথিবীর কাউকে উনি ভয় পায় না। কিন্তু উনি একটা জিনিস প্রচন্ড ভয় পায় হলো ধর্ম। ভাই মোটামুটি যাই বলে, আচ্ছা, বলে।
ধর্ম নিয়ে কিছু বইলো না ফুয়াদ, ধর্ম নিয়ে কিছু বললো আচ্ছা, না। আচ্ছা না, না আচ্ছা বাদ দেন। আপনারা এসব আমি ধর্ম নিয়ে বলতেছি না। আমি বলতেছি হচ্ছে যে আপনারা যেহেতু এই যে বললেন যে বাংলাদেশী মানুষের একটা চেঞ্জ আসছে, সোশ্যাল পার্সপেক্টিভ এ একটা চেঞ্জ আসছে। হুম, একটা মানে মনে করেন যে অনেকেই মনে করে হয়তো বাংলাদেশ আরেকটু বেশি ধর্মভীরুতার দিকে যাচ্ছে। দ্যাটস নট ব্যাড মানে হইতেই পারে আরকি হুম, যে হোয়াটএভার ইট ইস। বাট আমি আরেকটা প্রসঙ্গে আনতে যাচ্ছি। সো ইলেকশন নিয়ে তো বাংলাদেশ পুরাটা গরম এবং এই মনে করেন ইলেকশনের যত প্রভাব আছে এটা তো সব জায়গায় পড়তেছে এবং বায়তুল মোকাররমের যিনি খতিব, হুম, তো উনি আমি আসলে ভাই মোটামুটি একটু জানাশোনা আছে। মানে এই রিলেটেড এবং মনে করেন যে অল্প খুবই অল্প মানে সামান্য নলেজ যেটা বলে। বাট উনি যে খতিব, আমি যতদূর জানি তিনি যখন খতিব হিসাবে সিলেক্টেড হইছেন, তাকে আসলে সবাই মোটামুটি তার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং তাকে মোটামুটি সব ধরনের ইসলামিক দল হুম, অনেকের অনেক ধরনের মনে করেন মতবাদ থাকলেও তাকে মনে করেন সবাই হুম, মেনে নিয়েই খতিব হইছেন সে এই যে আওয়ামী লীগের যাওয়ার পরে আরকি। হুম, তো খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছে একজন মানুষ হুম, বায়তুল মোকাররমের খতিবকে হুম, যে, "আমরা কি গণভোটে হ্যাঁ দিব না গণভোটে না দিব?" হুম, এখন আপনি যদি ওনার অ্যান্সারটা শুনেন, আমার হুম, কাছে কি মনে হইছে অ্যান্সার দিছে? ওনার অ্যান্সারটা এতদিন যাবৎ যত ধরনের বিশেষজ্ঞ এবং রাজনীতিক এবং ডক্টর ইউনূস থেকে শুরু করে যত লোক আছেন, তাদের সবার অ্যান্সারের চেয়ে বেটার হইছে। কিরকম? সে বলছে, "হ্যাঁ দিবেন না, না দিবেন, আপনাকে তো ২ টা অপশন দিছে। আপনি হ্যাঁও দিতে পারেন, আপনি নাও দিতে পারেন। আপনাকে কেউ কিছু বাধ্য করে নাই। সরকার বলতেছে হ্যাঁ দিতে, হুম, দলগুলো অনেকেই বলতেছে হ্যাঁ দিতে। হুম, কিন্তু আপনাকে হ্যাঁ দিতে হবে এটাই কিন্তু কোনো কথা না। হুম, কারণ কি কেন আমি এটা বলতেছি বলেন তো? কারণ আমি অনেকগুলো ইস্যুতে হ্যাঁ দিতে চাই। আবার কিছু ইস্যুতে না দিতে চাই। আপনি কেমনে জগা খিচুড়ি মিলায়ে একটা ২ টা অপশন রাখলেন যেটা হ্যাঁ অথবা না। হুম, আমার কাছে মনে হইছে গণভোট বিষয়ে মানে এ আমার কাছে এটা খুব ভাল লাগছে। আমি যদিও হ্যাঁ এর পক্ষে, বাট হুম, আমার কাছে এটা খুবই ভাল লাগছে যে সে যে কথাটা বলছে দিস ইস রিয়ালি গুড। রাইট। যে আপনি তো আসলে প্রত্যেকটা জিনিস আপনি হয়তো ভিন্ন মতবাদ থাকতে পারে। হুম, আপনি কিভাবে এই ৮৬, ৮৫, ৪৮ টা অনুষদ নাকি কি সবকিছু মিলায় একটা গণভোট দিলেন। হুম, হুম, এটা একটা। সেকেন্ডলি সে যেটা বলছে, দলের নামের সাথে ইসলাম থাকলেই যে ইসলাম এবং ওইটাই যে ফলো করতে হবে, এটা কিন্তু না। এবং আমার কাছে মনে হইছে এতদিনের আমি যত মনে করেন এই যে চরমোনাইর পীর আছেন, জামাত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, হেফাজতে ইসলাম আছে, অনেক ধরনের ইসলামিক গ্রুপ আছেন। এবং আমার কাছে মনে হইছে এই লোকটার কথা, এই খতিবের কথা এখন পর্যন্ত আমার শোনা বেস্ট ডায়ালগ। বাহ! একজন ইসলামিক মানুষের কাছ থেকে আসছে। এবং আমি একমত পুরাপুরি এই বিষয়ে। যেহেতু ভেরি সরি আমি একটু অন্য লাইনে চলে গেছিলাম। না, বাট না, আমার না, কাছে মনে হইছে ভেরি গুড লাইন, ভেরি গুড লাইন। ঠিক আছে। যে একজনের তো পাওয়া গেল যে কথায় আ আ কনভিন্স হইছে। ভেরি গুড। তোমার হ্যাঁ, ব্যাপারে গর্বিত। আই এম ভেরি প্রাউড অফ ইউ ইমতি। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ ভাই। না আমি কনভিন্স তার কথায় হুম, আমি খুবই কনভিন্স। সে যেভাবে বলছে হুম, এবং বলার মধ্যে আমার মনে হইছে আমি যুক্তি খুঁজে পাইছি একটা। তো এবং আমি জানি না আপনারা একমত কিনা। আমার গণভোটে উনার পার্সপেক্টিভ টা খুব ভাল লাগছে। ভেরি গুড। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমিও মাথা নাড়াচ্ছি রবিবার মতো। আপনাদের কি মাথার উপর দিয়ে গেছে নাকি? না, না, মাথার উপর দিয়ে যায়। সরি আমি না ভাই বুঝাতে পারলে ইমতি দুঃখিত। মনে করে ও যা বলে সবকিছু সবার মাথার উপর দিয়ে যায়। কারণ ও এত উপরের কথা এত বলে, করে ভাবে হ্যাঁ, হ্যাঁ। এত উপরের না, ভাবে কারোই নাকি রাডারে এহ ধরা পড়ে না। ও হুম, উঠতে বসতে আমাকে বলে, "ভাই আপনি বুঝেন নাই।" হুম, কে? আমি ভাই আমি হলে ভাই আমি একটা কথা বলি ভাই, আমি হইলাম এমন আমি এমনে বলবো আপনাকে, "ভাই রবি ভাই আমার ভুল হইছে। আমি আপনাকে বুঝাইতে পারি নাই। হুম, হুম, দোষটা হুম, আমার।" হুম। কিন্তু ও আর বলে যে ইমতি আপনি বুঝেন নাই, ইমতি বলে, "আপনি বুঝেন নাই। বুঝেন নাই। আপনি মানুষ বোঝেন এই না।" বুঝছেন? মানুষ বলল আপনাদেরকে পলিটিক্যাল এলিট আর মাই খাইতেছি আমি। বুঝলাম। কি আশ্চর্য কথা। এই ভাই আপনার একটু ফানি টপিক এ ফিরে আসি। আমরা না, না, সিরিয়াস হই। ফানি আমি তো টপিক এ না, সিরিয়াস অলওয়েজ ট্রাই টপিক এ থাকবো। করতেছি ফানি রাখতে ব্যাপারটা। আচ্ছা, না, তোমরাই তো না, না, ফানি একটা বলেন টপিক এ রবি গভীর যাওয়ার বিষয়ে দরকার নেই। কথাবার্তা আমরা বলতেছো। সিরিয়াস টপিক এ থাকি কারণ ইলেকশন চলে আসছে। আচ্ছা ঠিক আছে? বলেন সিরিয়াস টপিক তাহলে। হ্যাঁ, আমরা বলেন ভাই। রেডি। তাইলে আমরা আপনি শুরু সিরিয়াসই করেন। থাকবো। হ্যাঁ। আমরা সিরিয়াস। আচ্ছা, আমার একটা পাইতেছি আমি। সেটা হইতেছে যে আ জেলখানা থেকে এবার ভোট ভোট দিছে। দিচ্ছে পলক এবং আ আমি শুনলাম সালমান এফ রহমান না? সালমান এফ রহমান মানে দিছে আরকি জেলখানা থেকে এই নেতাদের মধ্যেই কেউ একজন। আরো তারা মানে কারে ২ ভোট জনের নাম দিছে আসছে। বেসিক্যালি? কি মনে হয়? পলক কারে ভোট দিছে? বিএনপি না জামাত?
না পলক এনসিপি? তো প্রার্থী দেখে দেওয়ার কথা না। পলক তারপরেও উনারা একটা ভাই তোমাদের কি একটা মনে ছবি হয়? ইয়ে হইছে, লিক হইছে। সেটা হচ্ছে যে ব্যালটের পুরা যে আপনি ইয়াটা দেখছেন না? যে হুম, আমরা প্রবাসীরা যে ব্যালটটা দেখছি, ওটার নিচে একটা জায়গায় একটা না ছিল, লেখা ছিল যে যদি প্রার্থী আর কেউ না থাকে, একজন হুম, প্রার্থী হয় তাহলে এটা দেওয়া যাবে। বাকিগুলোর কিন্তু না। হুম। ওখানে নাকি আস্তে করে একটু ছোট করে নৌকা এঁকে ওখানে নাকি দেয়া যাচ্ছিল। মানে ওটা নাকি তাহলে একসেপ্ট হচ্ছে। ওই ফাঁকা জায়গাটায় যদি আস্তে করে একটা ছোট করে নৌকা এঁকে দেন, তাহলে ওটা এ নাকি এ ভোটটা এটা নৌকায় পড়ে। এটা না কিন্তু বেশ এটা আমি কয়েকজনের শুনে সাথে খুবই দিছে। অবাক হইলাম যে যেখানে শেখ হাসিনা বলছে হুম। আওয়ামী লীগের নেতাদেরকে যে নো ভোট, নো আহ, ভোট। ভোট হুম, হুম, যাতে না দেয় এরা আর কি হুম, মানে হুম, ভোট কেন্দ্রে যাতে না দেয় সেইখানে এই নিউজটা পড়ে খুবই অবাক হইলাম যে পলক ভোট দিছে জেলখানা থেকে এবং আওয়ামী লীগের আরেক নেতা তিনিও সে কি সালমান এফ রহমান না আনিসুল হক আমি ঠিক আনিসুল হক মনে হয় ভাই। আনিসুল হক না মনে এরা হয় আনিসুল হক। থেকে ভোট দিছে তো এটা প্রথম কথা হচ্ছে তারা আওয়ামী লীগের সাথে নিশ্চিতভাবে বেইমানি করছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এরা কারে ভোট দিছে এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক হইতে পারে যে হুম, মানে এরা কারে ভোট দিতে পারে ওনাদের আসন কি জানি নাকি আমরা? আচ্ছা তার আগে বলে নেই এটার সাথে আমি একটু কম্পারিজন করতে চাই ভাই। এটা মনে করেন ওনারা ওই যে আপনি বললেন না কিভাবে ডিরেক্ট অর্ডার অমান্য করল? ওনারা একভাবেই করতে পারে। সেটা হচ্ছে হঠাৎ করে কর্নেল অলির মতো বলে উঠছে, "উই রিভল্ট" বুঝছেন? এভাবে করে মনে হলো যে এই উই রিভল্ট বলে দিয়ে দিল আরকি। না এটা আমি যে হইতে পারে। নিউজটি মাত্র দেখলাম পলক এবং সালমান এফ রহমান নট আনিসুল সালমান এফ হক রহমান আচ্ছা। সালমান এফ রহমান এবং লেখছে যে অ্যালং উইথ আদার আওয়ামী লিডার্স ঠিক আছে হুম, সো হুম। আরো অনেক আওয়ামী লীগের নেতারাও জেলখানায় ভোট দিছে ভাই যে আপা যে জেলখানা থেকে বিভিন্ন ভোট দেওয়াটা সহজ কারণ অন্য কোনো কাম কাজ নাই কি করব মানে চিন্তা হুম, তো অনেক। অনেক মানে অনেক চিন্তা চিন্তা করতে পারে। ভাই ইয়ে মানে আ আ ইয়েতে মানে আ দেশের বাড়িতে বা মনে করেন নিজের বাড়িতে আপা তো আছেন। ওখান হুম, থেকে বিভিন্ন ভিডিও বার্তায় বা অডিও বার্তায় বিভিন্ন কথা বলছেন। হুম, জেলখানায় হয়তোবা সেটা পৌঁছায় নাই। এরকমও তো পৌঁছায় হইতে না পারে। এটাও এটাও হইতে হইতে পারে। পারে অর্ডারটা এটাও তো হতে কারণ জেলখানায় তো সব ইনফরমেশন নিশ্চয়ই ফ্রি না। না হ্যাঁ জেলখানায় নিশ্চয় ফেসবুক নাই ঠিক Facebook আছে নাই আর নাই বেশিরভাগই তো আপার ফোন অডিও গুলা তারা বের পায় নাই হচ্ছে বা Facebook আপার থেকে। নির্দেশ তারা শুনে নাই শুনে নাই। ঠিক আছে হুম। হুম, হতে হুম, পারে। বাট উই রিভল্ট ও বলতে পারে। আমি বিশ্বাস করি উই রিভল্ট বলছে। হঠাৎ করে রিভল্ট করে। কারণ সালমান এফ রহমান সাহেব তো উনার তো আসলে ভোট দিতে হবে। উনার তো মনে করেন ভোট যদি না দেয় এবং মনে করেন তাহলে তো আগামী ৫ বছরে উনার যে উনি যে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, এটা তো কেউ না কেউ ছাড়াই যাচ্ছে আরকি। এটা উনাকে তো কোনভাবে টিকে থাকতে হবে। ভোট না দিলে কিন্তু টিকবে সে কেমনে? সালমান এফ রহমান ভোট দিলে কারে ভোট দেবে বিএনপি রে হ্যাঁ, ভাই ওকে আমার মনে মানে হয় আওয়ামী লীগ সবাই জামাতকে ভোট দিবে। কারণ আপনি যেটা বললেন না হতে পারে। যে জামাত আসলে আসলে মানুষ তো বুঝতে পারবে জামাত কি। জামাত আসলে সবচেয়ে তড়িৎ গতিতে টুপ করে ঢুকে একদম পড়বে যিনি, আপা টুপ করে ঢুকে পড়তে পারবে। কারণ কি আমার মনে হয় যদি জামাত জিতে তাহলে বিএনপি তো মনে করেন মানে এখন সবাই বিএনপি তো হচ্ছে কারণ সবাই নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে। তো হুম, জামাতে গেলে এই এই লেজুর বৃত্তি তো কিছুটাই ওদিকে চলে যাবে। হুম, আর তখন হুম, বিএনপি নিজের তাগিদেই কারণ দেখেন তারেক জিয়া কিন্তু খুব সুন্দরভাবেই মনে করেন অপশন রেখে দিছে। আজকে কিন্তু সে বলছে যে, "আওয়ামী লীগ দেশের মানুষ জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ কি হবে।" তার মানে হুম, কি উনি কিন্তু বলতেছে না যে না, রাইট? এনসিপি বা এদের মতো করে। তো উনি বলে দিচ্ছে জনগণ। তো জনগণ যদি জামাত আসে, জনগণ তো সবার আগে বলবে যে, "ভাই আফগানিস্তান হয়ে গেছে বাংলাদেশ। আপাই হুম, ঠিক ছিল। হুম, আরেকটা পদ্মা সেতু কোথা থেকে হবে? নিয়ে আসেন আপাকে। তারেক জিয়া তখন সুন্দর মতো নিয়ে আসবে। আমি মনে করি যে খুব সুন্দর একটা কোয়ালিশন আসবে যদি জামাত আসে আরকি। সো আমার না মনে হয় আমার সবারই আমারও তাই মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে শেখ হাসিনা শেষমেশ হয়তো তার কর্মীদেরকে নির্দেশ দিবেন জামাতকে ভোট দেওয়ার জন্য। জামাতকে ভোট দেওয়ার কারণ জন্য। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনা ওয়েস্টকে দেখাইতে পারবেন, ইন্ডিয়াকে দেখাইতে পারবেন, এই দেখো বাংলাদেশ উম আহ আ হুম। মৌলবাদীদের খপ্পরে সবচেয়ে পইড়া গেছে। ইজি আসলে ইজি রিটার্ন হুম, হবে বা তার বা জন্য বা রিটার্ন মনে অফ করেন হয়তোবা একসময় ফেরত আসতই আওয়ামী লীগ সেটা শেখ হাসিনা নিয়ে হোক বা অন্য কোনো রিফর্ম লিডার নিয়েই হোক। বাট আওয়ামী লীগের সেইটা অনেক তাড়াতাড়ি হবে আরকি। ১০ হুম, বছর পরে আসতো সেটা হয়তোবা ২ বছর পরেই চলে আসবে। ২ এরকম বছর আরকি। পরে আসবে। ৩ বছর পরেই তবে চলে যেই আসবে। বিরোধী দল হবে বাংলাদেশে আমি ফুয়াদ ভাইয়ের এই কথার সাথে একমত। যে বিরোধী দল হবে সেই
আওয়ামী লীগের সাথে জোট করবে যে জোট করবে। হ্যাঁ, এটাই। আন্দোলন আচ্ছা। করার জন্য, আন্দোলন গড়ে তোলার আওয়ামী জন্য। লীগের যেমন এটা জাস্ট যেমন ভাই আমার কাছে মনে হয় কি এটা জাস্ট ওয়েট গেম। কারণ তাদের নেত্রীরা যারা চলে গেছে বাইরে তাদের সবাই আসলে হাজার কোটি টাকা আছে। আর রাইট। পলিটিক্স এট দ্য এন্ড আমাদের দেশের আপনি যে গালিগালাজগুলো করতেছিলেন হুম, পলিটিক্যাল লিডারদের নিয়ে আসলে তো আমাদের দেশের পলিটিক্স টাকা কেন্দ্রিক। মানে টাকা থাকলে আপনি মিছিল করতে পারবেন, টাকা থাকলে মহাসমাবেশ করতে পারবেন, টাকা থাকলে আপনি নিউজ কিনতে পারবেন, মিডিয়া কিনতে পারবেন। সবকিছুই তো আসলে টাকা দিয়েই হয়। হুম, এবং জামাত তো এটা দেখাই দিয়েছে। জামাতের তো আসলে হুম, ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, হুম, ফিন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো। ভালো হয়। এবং হুম, সেটা তো আছেই। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে পাবলিক পারসেপশন গত ১.৫ বছরে কিন্তু সফট যারা মনে করেন সুশীল তারা কিন্তু অলরেডি বলেই দিচ্ছে এখন যে আগেই ভালো ছিলাম, রাইট? এটা চলে হুম, আসছে। হুম, আর অনেকে কিছুদিন পর হার্ডকোররাই চলে আসবে। আর মনে করেন পাবলিক পারসেপশনটা তৈরি হলে, জনমতটা তৈরি হলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে মনে করেন মিডিয়া বলেন বা মানুষজন মানে এসব মহাসমাবেশ হাবিজাবি বা যেকোনো রাজনৈতিক মুভমেন্ট করতে যে টাকাটা দরকার সেটা তো অফুরন্ত আছে। গত ১৬ রাইট। বছরে তারা যে হাজার লক্ষ কোটি টাকা নিয়ে গেছে সেটা তো আছেই। সেটা তো আছে। আসলে কেউ এখনো ফেরত ভা আনতে পারেনি। ভাই আপনি আপনাদের ২ টাকাটা জনকে একটা ইনভেস্টেড হবে আবার আরকি। তারা জাস্ট ওয়েট আ করতেছে। আমি আপনাদের ২ জনকে একটা কোয়েশ্চেন করতে চাই এবং মানে কোয়েশ্চেন করার পরে সাথে আমি আমারটার অ্যান্সার দিয়ে দিব। এই ৫ আগস্টের পরে আপনারা কোন রাজনৈতিক দলটার উপরে সবচেয়ে বেশি বিরক্ত হইছেন? আমার অ্যান্সার হচ্ছে এনসিপি। আপনারা ২ জনের অ্যান্সার শুনি। পরে আমি কারণ ডেফি বলতেছি। আমি ডেফিনিটলি হচ্ছে ছাত্রদের উপর সবচেয়ে বেশি বিরক্ত হইছি। তখনও মানে তো এনসিপি এনসিপি আরকি। দলটা হয় নাই। কিন্তু যারা নিজেদেরকে জুলাই সমন্বয়ক এবং যারা ছাত্র উপদেষ্টা হিসেবে সরকারে গেছে এবং আ বা এ আন্দোলনের পর, বিজয়ের পর যারা যেসব ছাত্র নেতারা এর মধ্যে মুগ্ধের ভাই স্নিগ্ধও আছে, যারা বিভিন্ন পদপদবীতে গেছে, এরা আমাকে সবচেয়ে বেশি হতাশ করছে, সবচেয়ে বেশি আশাহত করছে এবং এরা বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে বলে আমি বিশ্বাস করি। এবং আমার এই দাবির পক্ষে অন্তত একটা যুক্তি আমি দেই। সেটা হচ্ছে মানুষের বিশ্বাস এটা অনেক বড় একটা বিষয়। এই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, এই ভেঙে যাওয়াটা খুব খারাপ। তরুণরা শেখ হাসিনাকে তাড়াইছে। তরুণরা এককভাবে শেখ হাসিনাকে তাড়াইছে। এতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। এবং তারা যে সাহসের পরিচয় দিছে এটা অবশ্যই হাততালি পাবার যোগ্য। এটা অবশ্যই কুর্নিশ পাবার যোগ্য। এরপর তরুণরা যে বীরত্ব নিয়ে শেখ হাসিনাকে তাড়াইছে, সেই বীরত্বের সাথে যদি তারা দায়িত্ববোধ যোগ করত, তাহলে আজকে তরুণরা বাংলাদেশের রাজনীতিতে মাথায় উঠে থাকতো সহজ কথা। আজকের এই ভোটে এনসিপিকে জামাতের সাথে জোট করতে হইতো না। ছাত্র প্রতিনিধি ৩০০ আসনে ছাত্র প্রতিনিধি থাকার কথা ছিল এবং ছাত্রদেরই স্লাইডে জিতার কথা। ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে জেতার কথা। কিন্তু গত ১.৫ বছরে এই ছাত্ররা দেখাইছে যে তারা কাজের মধ্যে কাজ পারে হচ্ছে ২ দিন পরপর ২ দিন পরপর না, প্রতিদিন রাস্তা অবরোধ করা, উদ্ভট সব দাবিতে রাস্তা অবরোধ করা। যে পরীক্ষা পিছাইতে হবে, হ্যাঁ? পরীক্ষার প্রশ্ন সহজ করতে হবে, অটো পাস দিতে হবে, এরকম নানান উদ্ভট দাবিতে রাস্তা অবরোধ করা, মানুষজনকে কষ্ট দেয়া, ২ দিন পরপর যমুনায় যাওয়া, তারপর দুর্নীতির অ্যা যে অভিযোগগুলা উঠছে সেই দুর্নীতির অভিযোগ এগুলির ফলে যেটা হইছে বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ এমনকি তরুণদেরও একটা বড় অংশ এই তরুণদের উপর, এই তরুণ নেতৃত্বের উপর বিরক্ত। এবং বাংলাদেশের রাজনীতির একদম রক্ত বদলে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল, এই সম্ভাবনা এরাই নষ্ট করছে। বাংলাদেশের রাজনীতি চিরকালের জন্য বদলায় যেত। আ চিরদিনের জন্য বদলায় যেত। আমি ভাই এরাই নষ্ট করছে। আমি ধরে রাখছিলাম যে আমি বলে রাখি আগে আমি ভোট দেইনি। হুম। আমিও ভোট দেই নাই। হ্যাঁ। আচ্ছা। তো হ্যাঁ, যাই এটা হোক তো লাস্টে প্রশ্নটা করতাম আমি আচ্ছা ভাইকে। ঠিক হ্যাঁ। না যা সমস্যা নাই। আচ্ছা যাই হোক আমি ভোট দেই নাই। কারণ আমার ধারণা ছিল আমি ওই যে মানুষ যেমন বলে না যে অনেকেই তো বলে বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, জামাতকে এড়িয়ে দেখি।
আমার ধারণা ছিল এরকমই। বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দিয়ে দেখছি। এবার এনসিপিকে ভোট দিব। ওরা যখন জামাতের কোলে উঠলো, এটা যে আসলে খুব কষ্টদায়ক ছিল আরকি এই ব্যাপারটা নেওয়া। বুঝছেন? তো এইটা হচ্ছে আমার ইয়া আমা আম আমি ওই যে দুর্নীতি এই সেই আন্দোলন-টান্দোলন সবকিছু মাইনা, সবকিছু আপনি যত কিছু বললেন না সবকিছুতে আমি বিরক্ত। কিন্তু সবকিছু মেনেও এই যে মনে করেন শুধু হাসনাত টাইপের লোকদের দিকে তাকায়া হুম, আমি মনে করেন এনসিপিকেই ভোট দিতাম। কিন্তু বুঝতে ওরা পারছি। আর নাই আরকি হুম, এলাকায়। তো ফুয়াদ ভাই আপনার অ্যান্সার কি? আপনি আমার অ্যান্সারটাও আসলে ইন লাইন। কিন্তু আমার হতাশাটা অনেকটা এরকম। ভাইয়ের যে হতাশাটা ওইটার মতোই। বাট আমার হতাশাটা হচ্ছে অনেকটা এরকম এইজন্য যে আমাদের আসলে আমরা সবাই এটা এতটুক তো বোঝা যায় যে আমরা আসলে এট দ্য এন্ড আমাদের রাজনৈতিক যে অপশন গুলো থেকে গেছে সেটা হচ্ছে রহমান ভার্সাস রহমান। তারেক হুম, রহমান ভার্সাস শফিকুর রহমান এরকম টাইপের, রাইট? তো আমরা সবাই জানি তারেক রহমান কি ছিলেন। আ এবং আমরা আমরা শফিকুর রহমানকেও দেখতেছি। সো এট লিস্ট আ এক্সট্রাপোলেট তো করাই যায় যে হুম, কিরকম হবে। আ সো আমাদের যে এই যে অপশন, এই অপশনটার কোনো বিকল্প যে এই যে আপার সময় যে ১৬ বছর ধরে বলত, "বিকল্প দেখান।" হুম, আসলে এটা তো আসলেই যে বিকল্প হচ্ছে রহমান ভার্সাস রহমান। এই বিকল্পর বাদে আসলে আমাদের একটা হতে পারত হাসনাত, আমাদের হতে পারত নাহিদ, আমাদের হতে পারত, হ্যাঁ? মাহফুজ, আসিফ, সার্জিস এরকম অনেকেই, রাইট? কিন্তু আল্টিমেটলি হলো না। এই যে হলো না এবং হওয়ার যে সুযোগ ছিল, এইটা যে একটা মিসড অপরচুনিটি, এইটা আমাকে প্রচন্ড মানে উম মানে তুমি যেমন ভোট দাওনি ইন্তি, এটার পিছনে কারণই তো হচ্ছে ডেফিনিটলি তুমি ভোট দেওয়ার মতো কাউকে হ্যাঁ, পাও নাই। তো এইটা আমার কাছে খুবই বিরক্ত লাগে যে এটা আসলে কি হলো একটা যে তারা শেষ পর্যন্ত সেই জামাতের কাছেই গেল সরি এবং আমাদের হাতে আল্টিমেটলি আসলে আর কোন নতুন অপশন আসলোই না। ডেইলি স্টার, প্রথম আলো থেকে শুরু করে সবাই এখন তারেক জিয়াকেই দ্য রিটার্ন প্রিন্স হিসেবে দেখতেছে। তো এই বিষয়গুলা থেকে বের হতে পারলাম না। এইটা একটা প্রচন্ড রকমের হতাশা কাজ করতেছে। এবং আরেকটা যেটা হতাশা সেটা হচ্ছে যে উম যেটা একটু আগে বলতেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের তো আসলে কোন ধরনের গত ১.৫ বছরে আ মানে আমি যেহেতু তাদেরকে ভোট দিচ্ছি না সো ডেফিনিটলি তুমি অপশন ওখানে দাও নাই বাট আমি তারপরও হুম, আনতেছি। যে হতাশার চরম মানে, মানে কি বলবো যে উম মানে এত আশাভঙ্গ আর মানে কোনো কারণেই হয়নি। এর পিছনে একটা কারণ হচ্ছে আমি সম্ভবত ডক্টর ইউনূসের খুব মানে ইয়ে ছিলাম যে উম উনি পারবে হয়তোবা যে কম্পিটেন্ট মানুষজন দিয়ে একটা অ্যাডভাইজরি বোর্ড, একটা উপদেষ্টা বোর্ড সেখান থেকে আম তারা হয়তোবা অনেক কিছু করতে পারবে। বিশেষ করে আম এ নি কিছু বিচার হবে, কিছু টাকা-পয়সা ফেরত আসবে যেগুলো পাচার হয়ে গেছে বা আওয়ামী লীগের কিছু বিচার হবে। মানে আসলে কোনো কিছুই তো এর মধ্যে হলো না। এক ধরনের আ জামাত ইসলামের পিয়ার প্রেশার বলো, অনেকেই সেটা বলবে। আবার অনেকে বলবে বিএনপি, অনেকে বলবে যে ডক্টর ইউনূসই হচ্ছে একজন ডেসপিকেবল এরকম টাইপের। তা আসলে ওভারঅল পুরো বিষয়টায় গত ১.৫ বছরে মানে ৫ই আগস্টের পর মনে হয়েছিল যে ইটস এ নিউ বিগিনিং। এভরিথিং গোইং টু হুম, চেঞ্জ ফ্রম নাও অন। ওইটা যখন আমি রিফ্লেক্ট করি, আজকে ঠিক নির্বাচন চলে আসতেছে। আমার কাছে honestly একটা নির্বাচন ছাড়া আর কোন কিছুই সার্থক মনে হচ্ছে না এই মুহূর্তে। যে একটা নির্বাচন এট লিস্ট আসতেছে। এক্সাক্টলি, একটা এক্সাক্টলি। নির্বাচনে কিছু মানুষ হয়তোবা একটা গণতান্ত্রিক একটা দল আসবে। সেটা জামাত হোক বা বিএনপি হোক আমাদের মেনে নিতে হবে। তাদেরকে আশা করব যারাই নির্বাচিত করবে তারা তাদেরকে অ্যাকাউন্টেবল রাখবে। রবি ভাই যেটা বলল ১ বছর না হলেও ২ বছর, ৩ বছর, ৫ বছর এটলিস্ট ৫ বছর পরের ভোটটাতেও যাতে তারা অ্যাকাউন্টেবল রাখে। প্রশ্ন যাতে এটাই। করে। এটা ছাড়া আসলে আর কিছু পাওয়ার নাই এই মুহূর্তে। অন্যায়। কারণ যে জুলাই সনদ হলো বা জুলাই সনদ এটলিস্ট বিএনপি তো বলেই দিছে যে তাদের নোট অফ ডিসেন্ট ছাড়া যে ১৭ তারিখে যে অক্টোবরে সম্ভবত যে সাইনটা হইছে, আ ওরা তো আসলে ওখান থেকে মনে হয় না ওই জিনিসগুলো করবে। তো উম আমার আসলে সব দিক দিয়ে আসলে খুবই হতাশ লাগতেছে যে জুলাই সনদটাও হলো না ঠিকমতো। এই যে এনসিপি তারা সাইনও করেনি। তারা কি করেনি। তারা চলে গেছে এখন জামাতের সাথে। এখন তারা কি আসলে জুলাই সনদের কিছু এস্টাবলিশ করবে? করার বাধ্যবাধকতা কি?
এই সবকিছু নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কিছুই আসলে হয়তোবা হলো না। একটা নির্বাচন হবে। নির্বাচনে এমন একটা বাজে ধরাশায়ী খাবে সেটা জামাত বা বিএনপি হোক। কয়েকদিন পর সুন্দর করে আওয়ামী লীগ চলে আসবে এবং আমরা আবারও আহ ভাই সবকিছু ওই তো বে মানে বে বে সবকিছু বে নিয়ে একটা বেস্ট হতাশা চলতেছে আরকি। তবে খুব এক একটা এ বেশি একটা ভালো পজিটিভ কিছু দেখতেছি দিক না। যদি দেখেন এই যে ডক্টর ইউনূসকে তো আপনি বলতে পারতেছেন এট লিস্ট ডেসপিকেবল ড্যাশ, 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 ড্যাশ বুঝছেন? এইটা মানে মনে করেন যে হ্যাঁ, এটা এখন একটা ডক্টর ইউনূস পজিটিভ। আসলে আর ৩ দিন পর চলেই তো যাবে। এখন তাকে হয়তোবা বলতে পারতেছে কিন্তু আ অনেককেই কিন্তু অনেক কিছু বলার কারণে এর মাঝখানেও কিন্তু ধরছে। এমন যে ধরে নাই হুম। কাউকে। ধরে নাই কেন? উপদেষ্টাদের আচ্ছা, নিয়ে বলছে, সেখানেও ধরছে। হ্যাঁ? তুমি মানে সহজ কথা কি ১ম ৩ মাস থেকে ৬ মাস আমি একটা ইয়েই দিছিলাম যে বেনিফিট অফ ডাউট ই দিছিলাম যে ঠিক আছে আসলে আওয়ামীপন্থী, আওয়ামী রেখে যাওয়া, দলীয়করণ করা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবকিছুকে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট সাকসেসফুল হতে পারছে না। কিন্তু ৬ মাস হয়ে গেছে ১ বছর, ১.৫ বছর। কিন্তু এখনো প্রতিটা জায়গায় যে আসলে কম্পিটেন্ট মানুষজন আসেনি এটা তো তোমার একটা ব্যর্থতাই। এবং উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো আসলে সিভিল সার্ভেন্টের মানে সিভিল সার্ভিসের এক্সপেরিয়েন্স আলা না। আল্লাহ না। এটা কিন্তু তোমাকে মানতে হবে যে সরকারের সরকারি অফিস চালানো আর ফেসবুকি বা টক শোতে যে একটা কথা বলা, তোমার একটা আছে না যেটা আমরা কিন্তু অনেকেই বলে যে মানে ছাত্রনেতা হওয়া আর তুমি গভর্নিং করতেছো। এটা কিন্তু আমাদের আ মানে অনেকের এক্সপ্লেনেশন অনেকের রাজনৈতিক হিস্ট্রি নিয়ে কিন্তু ক্যারেক্টারিস্টিক নিয়ে বলা হয় যে সে খুবই ভালো তোমার মনে করো অ্যা ইয়ে ছিল যখন আন্দোলন হইছে, হ্যাঁ? এরকম হয়েছে। তখন সে খুব ভালো ছিল। কিন্তু সে আসলে স্টেটসম্যান ছিল না ভালো। তো হুম। এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডভাইজরদের মধ্যে খুবই ভালো। মনে করো আমি নামই বলি যে মুস্তফা সারোয়ার ফারুকী। তার যে টেলিভিশন যে ইয়েটা এ টেলিফিল্ম ছিল, রাইট? সরি মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এই যে সো মেড ইন বাংলাদেশে তিনি কিন্তু জাহিদ হাসানকে নিয়ে অনেক সুন্দর, সুন্দর অনেকগুলো আম কথা বলছেন অসম। যে দেশে এই পরিবর্তন আনা যায়, রাইট? তো উনি তো জুলাই সনদে ছিলেন। অ্যাম উনি নিজেই কিন্তু ওই কথাগুলো বলছেন। সে কিন্তু নাটকে বলছেন। কিন্তু সে কিন্তু কিছুই করতে পারেনি, বাস্তবায়িত করতে পারেনি। এটা তো একটা বোঝা যায় যে এই জিনিসগুলো। তো এটাই আরকি তোমার অনেক না পাওয়ার মধ্যে এনসিপি আসলে বলব না মানে যেকোনো বিকল্প কোনো রাজনৈতিক ব্যবস্থাই তৈরি হলো না এবং জুলাই সনদেরও কিছুই হবে না হয়তোবা এবং ইন্টারিম গভর্নমেন্টও আসলে অনেক ক্ষেত্রেই হতাশ করছে। সবকিছু মিলে এই মুহূর্তে ইলেকশন ছাড়া আর কিছুই পাওয়ার নাই। এটাই। আচ্ছা, রবি ভাই আপনি যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত, আপনার কি মানে আপনি কি এই খবরটা দেখছেন নাকি? বাংলাদেশ টাইমসের সাংবাদিকদের যে ধরে নিয়ে গেছে সেনাবাহিনী। এটার আসলে কাহিনী কি? মানে সাংবাদিক এটার ধরে নিয়ে কেন কাহিনী কি চলে আমি জানি না। তবে কাহিনী যেটাই হোক, কাজটা খুবই অন্যায় হইছে। এটার আমি প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ? যদি অ্যা অ্যা কোনো সংবাদ সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ সুরাহা করার মতো আইনগত অনেক কাঠামো আছে। সেই কাঠামোর বাইরে গিয়ে, ঠিক আছে? সবাইকে তুলে নিয়ে আসা এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদিও ভেতরের কাহিনী আমি এখনো জানি না। তবে আমার কথা হচ্ছে ভেতরের কাহিনী যেটাই হোক, যেটা আইন সেটা আইন। যেটা মানবাধিকার সেটা মানবাধিকার। আইন এবং মানবাধিকারের আ ব্যাপারে কোন ধরনের আপোস আমি আর দেখতে রাজি না। এটাই অবশ্যই, অবশ্যই। তারপরে আর কোন কিছু নিয়ে আজকে আমরা কথা বলব? না, আজকে একটু আমি মাপ চাইতে যাচ্ছি। কারণ হচ্ছে আমি আজকে তোমরা হয়তো খেয়াল করছো যে আমি একটু কম কথা বলতেছি। বিকজ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি কথা কম বলতেছি কারণ কথা বলতে গেলে আমার নাক দিয়ে মানে আমি মানে কি বলবো? যাই হোক একটা না, ইয়ের না মতো সমস্যা নাই আরকি। ভাই। কোনো সমস্যা নেই আমরা তো ভাইয়া। এটা আপনাকে তো দেখে গল্প শিখে করবোই প্রতিদিন। আ আপনাকে দেখে আপনাকে দেখে শিখে আজকে মনে হলো আমি একটা বড় পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে যাচ্ছি। সাবাস, সাবাস, সাবাস। আমি নিজেকে ভাই নিজের ঢোল নিজে পিটাইতে হবে। এটা ছাড়া কোন গতি নেই কোন আসলে উপায় দুনিয়াতে। নেই। অন্যরে দিলে নিজের ঢোল ফাটাই ফেলবে। হ্যাঁ। হ্যাঁ, অন্যকে দিলে ফাটায় ফেলবে। যাই হোক শেষ করব আজকে ইনশাআল্লাহ। আ বাট লাস্টে শেষ করার আগে আমি তো গতদিন আপনারা মিস করছেন ফুয়াদ ভাই। হুম, একটা আসনের প্রেডিকশন করার কথা আমাদের প্রতিদিন। হুম। আজকের আসনের প্রেডিকশন হচ্ছে ঢাকা ১৭ তারেক ঢাকা জিয়া ১৭ ভার্সাস কোনটা? ডাক্তার খালেকুজ্জামান। খালেকুজ্জামান? তারেক রহমান।
তারেক রহমান। ফুয়াদ ভাই? উম আর কি অপশন আছে? আমি তো জানিই না ঢাকা সত্যটা আরে সত্যি কি বলতে। আর কি আজকে জাইমা রহমান আম রিক্সায় করে চড়ে বেড়ায়া লিফলেট দিছে ভাই। এর চেয়ে বড় এখন আর কি অপশন? এটা ছাড়া কোন কথা আছে নাকি? আর অন্য বুঝলাম না। তারপরে মার্কেটে গিয়ে সবার সাথে দেখা করে আসছে। হাইটা। নিজে পায়ে হেঁটে গেছে আজকে। আনোয়ার টিভি বলছে। বুঝছেন? যাই হোক। আ আচ্ছা পাটোয়ারিকে নিয়ে একটু কথা বলে নেই। ওটা না হলে ভাই পেটের ভাত হজম হবে না। পাটোয়ারি কিন্তু ২ টা কড়া ডায়ালগ দিছে তারেক রহমানকে নিয়ে। কি ও ডায়লগ? কিন্তু এখন মনে করেন নিজেকে মনে করেন পাটোয়ারি এখন মনে করেন আব্বাস মির্জা আব্বাস থেকে এখন জাতীয় পর্যায়ে চলে যাচ্ছে আরকি এলাকা থেকে বের হয়ে। একটা ডায়ালগ এ একটা ডায়ালগ দিছে, "সবাই মনে করতেছে সে তো বাঘ, কিন্তু সে তো আসলে কাগজের বাঘ।" কাগজে বা হ্যাঁ। আরেকটা ডায়ালগ দিছে, "উনি আর কি, তারেক রহমান আর কি, বেলুন পিন দিয়ে ফুটা করলেই উড়ে যাবে। এটা ভেসে ফেটে যাবে কিছু" বুঝছেন? কড়া ২ টা ডায়ালগ দিছে। এই পাটোয়ারি যদি এনসিপি হইতো তাইলে কি যে মজা লাগতো আরো। যে মানে অরিজিনাল এনসিপি আরকি পুরাটা। যাই হোক, তো তারেক রহমান আর খালেকুজ্জামানের মধ্যে ফুয়াদ ভাই আপনার প্রেডিকশন দেন, আরে শেষ করেন। তারেক দিয়েই জিতবে আর কে জিতবে? হুম। আমার মনে হয় না অন্য কেউ জিতবে। আর আ ইমতির? আমার প্রেডিকশন হচ্ছে অঘটন ভাই। আমি সব ভাই ও হচ্ছে অভাই আমি অঘটন না হচ্ছে আমার অঘটন। ঘটনপটি অসি। আচ্ছা বুঝছেন? আমি দেখা হচ্ছে যাক, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। দেখা বুঝছেন? যাক। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। না উনিও তারেক দেখলাম রহমানের প্রতি। ক্যান্ডিডেট বেশ ভালোই আরকি। মানে প্রচুর প্রচার প্রচারণা চালাইছে। সে তো দেখলাম বেশ ভালোই করছে আরকি। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলতেছে নিজেকে। দেখা যাক। ওইটা দেখা হারাই যাক। দিতে পারলে তো এটা মনে করেন আরেক কেলেঙ্কারি। আরেক কেলেঙ্কারি। এটা হারাই দিতে পারলে আসলে যে কি হবে? এটা তো মনে করেন শেখ হাসিনাকে সাদেক হোসেন খোকা হারাইছিল না? হুম। ওইটা মনে হয় মানুষ এখনো বলে ৯১ সালে হারাইছিল না কি জানি। তো এরকম হবে আরকি। যাই হোক, দেখা যাক শেষ কি করি হয়। তাহলে আজকে নাকি? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আজকে শেষ করি দর্শক। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকেরটা সিরিয়াস কথা বলছি। আজকে নতুন ২ জন পলিটিক্যাল অ্যানালিস্ট এর আবির্ভাব হইল। ফুয়াদ হাসান আর মোস্তাফিজ ইমতিয়াজ। যেখানে না, আমি নিজেকে রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করি না। আমি আহ মজা করতে বসছি, সবার সাথে মজা করি, ভাইয়ের কথা তা শুনি। আর তাহ এটাই। তাহলে আমিও তাহলে আমিও। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞের অভাব আসলে দেশে নাই। দেশে নাই। অনেক আছে, তারা টক শো আমাদের দরকার করতেছে, নাই আসলে। তারা আমাদের দরকার তারা নেই। অনেক কিছু বলতেছে। আমার আসলে রাজনীতিতে কোনো আ স্টেক নাই। আমার কিছুই নাই। এটাই। সো আমার আসলে রাজনৈতিক এনালিস্ট হওয়ার কিছু না। আমি 9 to 5 জব করি। আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ। আমি এখানে জাস্ট গল্প করতে বসি। আমাদের টঙের আড্ডা, চায়ের আড্ডায়। সে চায়ের আড্ডায় রাজনীতি নিয়ে গল্প করে সবাই যেমন, আমিও তেমন গল্প করি। আমি আমি এই তো। আমার কোনো রাজনৈতিক কোনো ইনসাইট নেই। সুন্দর বলেছেন ভাই, আমার মনের কথাটা বলে দিছেন। আমরা ইনশাআল্লাহ নির্বাচন পরবর্তী সময়ে আমরা আবার বিজ্ঞানী, ক্রিকেটার, নায়ক, নায়িকা, গায়ক, সেটাই। গায়িকা সবাইকে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।